পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা, মত বিশ্লেষকদের। কোটি টাকার ড্রেজিংয়েও সচল রাখা যাচ্ছে না ফেরি। প্রকৃতির ওপর দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিএ, বিকল্প চ্যানেলের সন্ধান। এবং প্রত্যাবাসন বিমুখতা ও আন্তর্জাতিক চাপকে ভিন্ন খাতে নিতেই সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ, অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। ভোরের সময়ে সঙ্গে আছি আমি সাজিদ রাজু। এবছরও সেপ্টেম্বরেই সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। ভারতীয় পেঁয়াজ না আসার খবরে অস্থির হয়ে উঠেছে দেশের বাজার। সব ধরনের পেঁয়াজের দামই বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সোমবার বিকেলে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পরপরই দেশের বাজারে হুহু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকার বাজার যেন আরও এক কাঠি সরেস। কেননা কারওয়ান বাজারের দোকান ও আড়তগুলোতে আগে কেনা পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও একবেলার ব্যবধানে বাড়তে শুরু করে দাম। একই সাথে আমদানি করা পেঁয়াজের উত্তাপ ছড়ায় দেশি পেঁয়াজের দামেও। দাম বাড়া নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের, তবে ক্রেতাদের দাবি কঠোর বাজার তদারকির। রপ্তানি বন্ধ হওয়ার শোনার সাথে সাথে বাজারে দাম বেড়ে যাবে 10-15 টাকা, এটাও অস্বাভাবিক। এই 250 টাকা পাল্লা যাচ্ছে, সকালে 200 টাকা পাল্লা নিচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজটা। সরকারের কাছে অবশ্যই দাবি জানাচ্ছি যে জোরালো একটা পদক্ষেপ নেওয়া, কেন বারবার এই দাম বাড়ছে। দেশি পেঁয়াজে গরমে কারণে অনেক পুষে যাচ্ছে। যে রাখছি 100 মন টাঙে, এখন আছে 50 মন, 50 মার হয়েছে। কমিশনে বেশি, 30 পয়সা কমিশন। লাভ হলে পার্টির লাভ হবে। পার্টি বলছে আমার পেঁয়াজ কোনো দামে বিক্রি করবে না। ইন্ডিয়ান পেঁয়াজ স্বাভাবিক না হোক, কিন্তু আমার পেঁয়াজ যেমন আছে তেমনই থাকবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন পেঁয়াজ। এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পৌঁছে যায় 30%, যা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইতোমধ্যে ভারত থেকে 8 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান অনুযায়ী দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাজার বিশ্লেষকরা বলছেন, গেল বছর থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের। আজকে ঘোষণা দেওয়ার পর আজকেই যে পেঁয়াজের দাম বাড়বে, এটা কিন্তু একটা ফেয়ার ঘটনা না। এখানে কিন্তু একটা কারসাজি হচ্ছে। মোবাইল কোর্ট হোক, সরকারের যে মেকানিজম গুলো আছে সেই মেকানিজম গুলোকে অত্যন্ত তৎপর রাখতে হবে। গেল বছরও সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে কেজি প্রতি এর ঝাঁজ ঠেকে প্রায় 300 টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার দর সম্পর্কে জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ রাজু। আমি রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে গতকাল থেকে ভারত আসলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। তারপর থেকেই কিন্তু দেশে পেঁয়াজের বাজার বেশ ঊর্ধ্বগতি। তো আমরা সকালে এই কারওয়ান বাজারে এসেছি। আমরা কিন্তু দেখছি যে বেশ কর্মচাঞ্চল্য এই কারওয়ান বাজারে, পেঁয়াজের আড়তগুলোতে, এবং অন্যান্য দিনের তুলনায় কর্মব্যস্ততা বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ এসেছে এবং সেগুলো খালাস করার পরে কিন্তু আসলে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রিটি মূলত শুরু হয়েছে। তো এবছর পেঁয়াজের যে অবস্থা, তাতে এখানকার আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি কারওয়ান বাজার, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দেশীয় পেঁয়াজের বেশ সরবরাহ আমরা দেখতে পেয়েছি, এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু এখনো সেভাবে কিন্তু আমরা দেখিনি। তো যেহেতু বিক্রি শুরু হয়ে গিয়েছে, তো সময় গড়ানোর সাথে সাথে আসলে বাজারের পরিস্থিতি কেমন হয় সেটি বোঝা যাবে। তবে আমরা গতকালকে যেমনটি দেখতে পেয়েছি যে খুচরা পর্যায়ে দেশি যে পেঁয়াজগুলো সেগুলো প্রায় 70 টাকা কেজি। এছাড়া ভারতীয় যে পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো প্রায় 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু বাজারে যেহেতু সকালে শুরু, সে কারণে কিন্তু আমরা খুব বেশি কিন্তু আসলে তফাৎ দেখতে পাচ্ছি না। তবে সময় গড়ানোর সাথে সাথে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে সময় গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে। একটি বিষয় জানিয়ে রাখি যে গেল বছরে কিন্তু এই সময়টাতে ভারতে পেঁয়াজে যে রপ্তানি সেটি কিন্তু বন্ধ করে দিয়েছিল, এবং এবছরে কিন্তু সেই একই
একই কাজ করা হয়েছে। এবং কারণ বাজারে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারছি যে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো আমরা কিন্তু কোনো মূল্য তালিকা দেখতে পাইনি, এবং মূল্য তালিকা ছাড়াই কিন্তু এখনকার যে বিক্রি কার্যক্রম সেটা কিন্তু চলছে। তো এখানকার যারা দোকানি রয়েছে তাদের কাছেও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে একটু জিজ্ঞেস করেছিলাম যে আসলে মূল্য তালিকা কেন নির্ধারণ করা হয়নি। তারা কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তারা বলেছেন যে যেহেতু সকালের শুরু, সে কারণে দোকান গোছানোর কাজে তাদের সময় চলে গেছে, সে কারণে দিতে পারেননি, পরবর্তীতে তারা দিবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এরপরে আমরা হয়তো যে কারওয়ান বাজারে এখানকার যারা ব্যবসায়ী বলছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজবাহী কোনো ট্রাক এ পর্যন্ত আসেনি। কারণ অন্যান্য দিন কিন্তু এই সময়টাতে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক সেগুলো কিন্তু কারওয়ান বাজারে আসে এবং মালামাল খালাস করে। এখন পর্যন্ত সেটা দেখেনি, যেহেতু ভারতীয় পেঁয়াজই ঢুকেনি, সুতরাং আসার কিন্তু কোনো কারণ দেখতে পাচ্ছি না। তো সকালের শুরু হয় যে খুচরা যেসব দোকানি রয়েছেন তারা কিন্তু এই কারওয়ান বাজারে ভিড় করছেন, তারা তাদের যে প্রয়োজনীয় পেঁয়াজ সেগুলো কিনে নিচ্ছেন। সে কারণেই কিন্তু কারওয়ান বাজারে সকাল থেকে কিন্তু কর্মচাঞ্চল্য বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে দর্শক, আমরা ভারতীয় পেঁয়াজের দেখতে পাচ্ছি যে বেশ এখানে বিক্রি চলছে, এবং আমরা যদি একটু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে ভাই, আজকে আপনার ভারতীয় পেঁয়াজের পাল্লা কত করে বিক্রি হচ্ছে? এটা আমি আসলে সঠিক বলতে পারলাম না। 300 টাকা পাল্লা, 300 টাকা পাল্লা বিক্রি করতেছে, 300 টাকা পাল্লা, 60 টাকাই ধরছে। আর কি কালকে নিয়েছি 38 টাকা, আর দেশি নিচে হলে আপনার হলে 54 টাকা কি কালকে, আর আজকে চাই 90 টাকা। অনেক, আমি এখানে 10 কেজি নিচ্ছি দোকানের জন্য। এরা বলতেছে দাম বাড়ছে। আপনারা কি কোনো সরবরাহের ঘাটতি দেখছেন? পেঁয়াজ কম দেখতে? আমরা তো কি কম দেখতেছি না মার্কেটে। দর্শক, আপনারা আমরা একজন খুচরা বিক্রেতার সাথে কথা বললাম। তিনি কিন্তু এই কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে গতকালকে তারা প্রায় 38 থেকে 40 টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনেছেন, কিন্তু আজকে কিন্তু তারা বলছেন যে সেটি কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশীয় যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো প্রায় 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দামও কিন্তু সেইভাবে হাঁকানো হচ্ছে। তো এখানকার যারা কিনতে এসেছেন তারাও কিন্তু বলছেন যে তারা কিন্তু পেঁয়াজের কোনো সংকটে দেখতে পাননি, মোটামুটি পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু তারপরে কেন দাম বাড়ছে সে বিষয়ে কিন্তু আসলে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু সদুত্তর দিতে পারেননি। তো রাজু, এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সব শেষ। কারওয়ান বাজার থেকে পেঁয়াজ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। বৃষ্টি, বন্যায় উৎপাদন কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ার অজুহাতে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে এই নির্দেশনা কার্যকরের আদেশ দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বৈদেশিক বাণিজ্য বিভাগ। উৎপাদন ও চাহিদার ভারসাম্য রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। অনেকটা আচমকাই ভারত সরকারের যে কৃষিজাত পণ্য নিয়ন্ত্রণকারী সংস্থা নাফেড সোমবার দুপুরে তাদের সরকারি নোটিফিকেশনে জানায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার এবং তারপরই ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এলসি হওয়া হাজার হাজার টন পেঁয়াজের যে প্রক্রিয়া সেটি থমকে যায়। দুপুর 12টা নাগাদ কেন্দ্রীয় সরকারের এই বৈদেশিক বাণিজ্য শাখা এই নোটিফিকেশন জারি করে এবং তারপরই ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আটকে থাকে শত শত পেঁয়াজবাহী বাংলাদেশের দিকে যাওয়া লরি। ভারত সরকার বলছে যে তাদের স্থানীয় বাজারের বিষয়টি বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই নির্দেশনাই কার্যকর হবে। চলমান কোভিড বাস্তবতার কারণে দক্ষিণ ভারতের পুনে এবং নাসিকে ব্যাপক পরিমাণের পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়। শুধু তাই নয়, টানা 68 দিনের লকডাউনের কারণে এবং পরবর্তী আনলক সিরিজের কারণে আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা সেটি স্বাভাবিক না হওয়ার কারণে পেঁয়াজ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পেঁয়াজের স্থানীয় বাজারের যে দাম সেটি অনেকাংশেই বেড়ে গিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের এই বৈদেশিক বাণিজ্য শাখা থেকে সোমবার দুপুরে এই নির্দেশনা জারি করা হয়। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে পশ্চিমবঙ্গে গেছে বাংলাদেশের ইলিশের উপহারের প্রথম চালান।
ধাপে ধাপে পৌঁছাবে প্রায় ১,৫০০ টন পদ্মার রূপালী ইলিশ। এ বিষয়েও বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। সোমবার স্থানীয় সময় সন্ধ্যের পর বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে আসা পদ্মার রূপলী ইলিশের প্রথম চালানটি প্রবেশ করে পশ্চিমবঙ্গে। দুটি ট্রাকে করে আসা প্রথম চালানে ইলিশ রয়েছে ১২ টন। আগামী ১ মাসের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে ১৪৫০ টন ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছানোর কথা রয়েছে। এতদিন বাদে এলো, আমাদের তো খুব আনন্দই লাগছে। পুজোর সময় একটা সবার পাতে ইলিশ পড়বে, এটা তো সবারই বাঙালির একটা বিশাল ব্যাপার আছে। এটা আমাদের বাঙালিরা অরন্ধন করেন, অনেকে বাড়িতে পুজো করেন, ইলিশ মাছটা খায়, সেই জন্য ইলিশ মাছের প্রয়োজন আছে। গেল বছরের আগস্টেও পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল ৫০০ টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তম মাছের আড়তে পৌঁছাতে কয়েক ঘন্টার ব্যবধানেই প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ সরকার গেল বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ইলিশ পাঠানোর উদ্যোগ নেয়। প্রত্যাশাটাও বেশি সবার। বাংলাদেশের মাছ আসলে এখানে দাম ভালোই হবে। বাইরে না আসা পর্যন্ত, না কেনা পর্যন্ত বুঝতে পারবো না কত কি কেনা বাকি। ২০১২ সালের ১ আগস্ট থেকে ভারতসহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৩ বছর ধরে চলল রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের নিজ দেশে ফেরত যাওয়া উচিত। আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে মিত্ররাষ্ট্র তুরস্ক। এ সময় মুজিব বর্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সরকার প্রধান। অনুষ্ঠানে তুরস্ক থেকে যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। শুরুতে নবনির্মিত বাংলাদেশ ভবনের প্রামাণ্য চিত্র দেখানো হয়। নিজস্ব এই ভবন তৈরি করতে খরচ হয় প্রায় ৪৩,৫০,০০,০০০ টাকা। সীমান্তে সৈন্য সমাবেশ মিয়ানমারের নতুন পায়তারা বলে মনে করছেন কক্সবাজারের সচেতন মহল। তাদের মতে, রোহিঙ্গাদের মাঝে ভীতি সঞ্চার করে প্রত্যাবাসন বিমুখতা তৈরি ও আন্তর্জাতিক চাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে মিয়ানমার। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের মাধ্যমে মিয়ানমারের এই অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গত ১১ সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনীর হাজার খানেক সদস্য বাংলাদেশ সীমান্তের নাপ নদীর তীর, মংডু ১ নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। ২০১৭ সালের পর থেকে মিয়ানমার বারবার সীমান্তে সৈন্য সমাবেশ, গুলিবর্ষণ ও ভয়ভীতি সঞ্চার করে আসছে, যা রোহিঙ্গাদের মাঝে ভীতি সঞ্চার করে প্রত্যাবাসন বিমুখতা তৈরি করা বলে মনে করছেন সচেতন মহল। রোহিঙ্গাদেরকে যাতে ফেরত নেওয়া না যায়, তাদের বিমুখ করার জন্য এই প্রক্রিয়াটা করা হচ্ছে। আমরা আশা করব আমাদের সরকার এই ব্যাপারে কড়া প্রতিবাদ জানাবে এবং ভবিষ্যতে যাতে মিয়ানমার সরকার এ ঘটনা না করে তার জন্য আমরা সোচ্চার থাকব। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, রোহিঙ্গা ইস্যুটি বারবার আন্তর্জাতিক মহলের প্রাধান্য পাচ্ছে, তাই মিয়ানমার এই ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের উপস্থিতি ওখানে বজায় রাখা বেশি করে, যে রোহিঙ্গা জিনিসটাকে নিয়ে বিশেষ করে আইসিসিতে আসছে, আইসিজেতে আসছে, আন্তর্জাতিক বিভিন্ন, সেদিন আসিয়ানের সম্মেলনেও আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনেও বিষয়টা আলোচনা হয়েছে। সীমান্তে এই ধরনের অপতৎপরতা বন্ধে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও সংগ্রাম পরিষদের এই নেতা। বারবার সৈন্য সমাবেশ ঘটিয়ে এবং উস্কানিমূলক অবস্থা অবলম্বন করে মিয়ানমার সরকার সত্যিকার অর্থে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক যে প্রেশার তাদের উপর আছে ওইটা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা চেষ্টা করতেছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে ২০১৭ সালের ২৫শে আগস্টের পর প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু প্রত্যাবাসন ইস্যুতে দুদেশের মধ্যে চুক্তি হলেও এখনও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। সময় সংবাদ, কক্সবাজার। লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পর সারা দেশের কারাগারে সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে কেরানীগঞ্জ কারাগারের সামনে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক। রাজু, আমি ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে সেটার সামনে আছি। সেই প্রধান যে ফটকটি, সেই প্রধান ফটকের সামনে আছি। সেখানে আসলে আমরা যে নিরাপত্তার বিষয়টা যদি বলতে চাই, যে গত কয়েকদিন ধরেই একটা বিষয়ে কালকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই কারাগারে, বাংলাদেশের যত কারাগার আছে সব জায়গায় নিরাপত্তা জোরদার করার জন্য স্ট্রাইকিং ফোর্স গঠনের একটা কথা বলা হয়েছে কারা অধিদপ্তর থেকে সব জেলারদেরকে। কিন্তু এই বিষয়টি আসলে কতটুকু বাস্তবায়ন করা হয়েছে সেটা আমরা এখনও দেখতে পারিনি। কারণ এখানে আমরা এখন জানেন যে এই ভোরের বেলা থাকার কারণে এখন কোনো বন্দিকে আনা নেওয়ার বিষয়টি যে বিষয়টি সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। যদিও কিছুক্ষণ আগে একটি সিএনজি আমরা ঢুকতে দেখেছি, যেখানে 2জন পুলিশ সদস্য ছিল, কিন্তু সেখানে কোনো আসামিদেরকে আমরা দেখতে পাইনি। কিন্তু সেক্ষেত্রে আরেকটা বিষয় যে আমরা জানি রাখি যে কারা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আসলে এই যে দুষ্কৃতিকারীরা কারাগারে একটি চিঠি পাঠিয়েছিল যে কারাগার থেকে বন্দি ছিনিয়ে নেওয়ার বিষয়ে। তো এই যে বন্দি ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে তারা চিঠি দিয়েছে যে তারা যে কোনো সময় কারাগার থেকে আদালতে আসামিদেরকে যখন আনা নেওয়া করা হয়, তখন অথবা কারাগারে অবস্থান করা অবস্থায় কয়েদি বা আসামিদেরকে, বন্দীদেরকে ছিনিয়ে নিয়ে যাবে জঙ্গি যারা বন্দী আছে তাদেরকে। তো সেই বিষয়টি যখন উড়ো একটি চিঠি আসে কারা কর্তৃপক্ষের কাছে কারাগারে, তখন কিন্তু এই কারা অধিদপ্তর থেকে একটি সব কারাগারে সতর্কতামূলক একটা আদেশ জারি করা হয় যাতে স্ট্রাইকিং ফোর্স এখানে গঠন করে রাখা হয়, এবং পাশাপাশি যে কারাগারের ফটকে ঢোকা এবং বের হওয়ায় সব ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার বিষয়টি বলা হয়েছিল। যেখানে বলা হয়েছিল যে যারা রক্ষী আছেন, যারা এখানে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা সবসময় যেন প্রধান সড়কে যেন তারা বুলেট প্রুফ জ্যাকেট পরে এবং আর্চওয়ে সর্বদা সচল থাকে, এবং প্রত্যেকে স্ক্যানার দিয়ে যারা ঢুকবে তাদেরকে মালামাল সহ সব কিছু স্ক্যানিং করে যেন ঢুকানো হয়। কিন্তু এইখানে আমরা দেখেছি যে আজকে সকালে ভোরবেলা থেকে এই পর্যন্ত দেখলাম যে এখানে কারারক্ষী কয়েকজন এখানে আনাগোনা করছেন, এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে ওরকম কোনো নিরাপত্তার বিষয়টি আমরা চোখে পড়েনি, বা বাড়তি নিরাপত্তার বিষয়ে যে বলা হয়ে থাকে সেটা কোনো কিছু আমরা এখানে দেখিনি। হয়তো বা এটা সকাল ভোরবেলা এই জন্য হয়তো বা দেখা যায়নি যে কোনো বাহির থেকে কোনো বন্দীদেরকে নিয়ে আসা হয়নি, এই জন্য হয়তো হয়ে থাকতে পারে। কিন্তু আমরা এখন কিছুক্ষণ আগে চেষ্টা করেছিলাম যে কারাগারের যারা দায়িত্বে আছেন, জেলার অথবা ডেপুটি জেলার, এরকম কারোর সাথে আমরা কথা বলতে পারিনি। তো এই বিষয়টি উপর মহল থেকে অর্থাৎ কারা অধিদপ্তর থেকে যখন এটা নির্দেশনা আসে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সময়ও লাগে, এটা সাধারণত আমরা দেখে থাকি। তো সেই বিষয়টা হয়ে থাকতে পারে, কিন্তু আমরা এই বিষয়টা এখনও নিশ্চিত নই যে এটা কবে থেকে বাস্তবায়ন করা হবে বা এটা কার্যকরের সময়টা আমরা এখনও জানতে পারিনি। তবে আমরা যেটা দেখেছি যে এই কারাগারের প্রত্যেকটা যে ভবন আছে, সেই ভবনের সামনে কিন্তু সবসময় আমরা দেখি যে যারা কারারক্ষী আছে তারা সশস্ত্র কেউ থাকে, আবার অনেক সময় দেখা যায় যে সবসময় টহলের মধ্যে কিছু জমাদার বলা হয়, সিআইডি জমাদার, এই বিভিন্ন ধরনের পদধারী যারা আছে তারা সবসময় টহলের মধ্যেই থাকে। বিভিন্ন কারা ফটক এবং জেলের ভিতরে জানেন যে আসলে সাব জেল এটা বলা হয়, জেলের ভিতরে জেল বলা হয়, সেটাকে বলা হয় সেল। সেলে যাদেরকে রাখা হয় তাদেরকে বলা হয় যে আসলে কয়েদি যারা খুবই গুরুত্বপূর্ণ যে আসামিরা, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যেসব আসামি, অর্থাৎ যারা বড় বড় ক্রাইম করে থাকে, অর্থাৎ সন্ত্রাসী, জঙ্গি এবং অনেক রাষ্ট্রদ্রোহী মামলার অনেক আসামিদেরকে এই সেলের মধ্যে রাখা হয়। এবং এই সেলের মধ্যে বাড়তি নিরাপত্তা আমরা দেখতে পাই, যেখানে আলাদা একটা এই 4 দেয়ালের ভিতরেও একটা আলাদা আবদ্ধ করে রাখা হয় ওই সেলের যে ভবনটি সেটি। এবং এখানে আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ওরকম বাড়তি কোনো নিরাপত্তা আমরা এখানে দেখতে পাইনি। সাধারণভাবে যেই নিরাপত্তার জোরদার করা হয়ে থাকে সেটাই আমরা এখানে দেখেছি। এই ছিল রাজু এই কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ তথ্য।
কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। ড্রোন ওড়াতে লাগবে অনুমতি। কার কাছ থেকে অনুমতি দিতে হবে তা নতুন নীতিমালা অনুসারে ঠিক করে দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া এখন থেকে দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই অঞ্চলের মধ্যে ড্রোন ওড়াতে হলে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও। বিনোদন সামগ্রী হিসেবে ছোট আকারের ড্রোনের পাশাপাশি দেশে বাণিজ্যিকভাবে ব্যক্তিগত গবেষণা কাজে এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু উৎসাহী ব্যক্তির পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিনা অনুমতিতেই অনেক সময় দুর্নিয়ন্ত্রিত এই যন্ত্রটি ব্যবহার করে থাকেন। এর ফলে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার ও দ্রুতগতি সম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এসব কারণে ব্যবহারের উপর নির্ভর করে ড্রোনের 4টি শ্রেণী করার পাশাপাশি 5 কেজির বেশি ওজনের ড্রোন ওড়াতে অনুমতি নিতে হবে এমন বিধান রেখে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এর খসড়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ক শ্রেণী সাধারণত বিনোদনের জন্য, যেটা আপনার এই যে যারা ছেলেপেলেরা যে খেলনা হিসেবে যেটাকে ইউজ করবে, এটার ওজন অবশ্যই 5 কেজির নিচে হতে হবে। খ হলো অবাণিজ্যিক, 5 কেজির বেশি কোনো ওজনের কোনো ড্রোন ওড়াতে চায় কিন্তু কোনো কমার্শিয়াল কোনো ভিউজ থাকতে পারবে না এটাতে। আর 3 নম্বর হলো বাণিজ্যিক কোনো কাজে যদি তারা ব্যবহার করে, সার্ভে করবে ওই এলাকার জমি জামার উপরে বা ফসলের উপরে, হয়তো কেউ ওইদিকে একটা ধরেন একটা কোনো প্রসেসিং ইন্ডাস্ট্রি করবে। ঘর শ্রেণী হলো যেটা হলো আমাদের রাষ্ট্রীয় বা সামরিক কাজে যেগুলি ব্যবহৃত হয়, এটা সিভিল এভিয়েশন অথরিটি ডিফাইন করে দিবে কার কাছ থেকে নিতে হবে। এদিকে কেপিআই এলাকায় ড্রোন ওড়াতে সিভিল এভিয়েশনের পাশাপাশি কেপিআই কর্তৃপক্ষেরও অনুমতি নিতে হবে। রেড জোন তো আপনার টোটালি রেস্ট্রিক্টেড জোন, যেমন ধরেন এয়ারপোর্টের ইসের এরিয়া, ক্যান্টনমেন্টের ভিতরে, এইসব জায়গায়। পদ্মা সেতুতে গেলে আপনি পদ্মা সেতু তার নিজের এরিয়ার মধ্যে কাউকে ড্রোন ওড়াতে দিবে না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও বাণিজ্যিকভাবে ড্রোন ওড়াতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে অনলাইনেও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ও এর আশপাশে জালের মতো ছড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ। বস্তি থেকে শুরু করে আবাসিক এলাকায় লাইনম্যানরা নিয়ন্ত্রণ করছে সব অবৈধ সংযোগ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নগর পরিকল্পনাবিদরা বলছেন দেরি হয়ে গেছে অনেকটা, এখনই লাগাম না টানলে পরিণতি হবে ভয়াবহ। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তিতাস। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এটা তো নিচ্ছেন, নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছেন নাকি? এটা তো বৈধ না, আপনি জ্বালানটা নিচ্ছেন, তাই না? এটা অনুমতির তোয়াক্কা নেই, নিষেধের বালাই। তিতাসে কাজ করেন? কার্ড আছে? কার্ড আছে বাসা। বলছি করাইল বস্তির অন্দরের কথা। এই এক বস্তিরই প্রায় 1 লাখ মানুষ বছরের পর বছর ব্যবহার করছেন অবৈধ গ্যাস। গ্যাস চলতেছে হচ্ছে এই পাইপ দিয়ে? হ্যাঁ, এই যে চিকন পাইপ, প্লাস্টিক পাইপ, তাই না? প্লাস্টিকের পাইপ। তো এটা কি রিস্কি না? মানে এটা কি অনেক সময় লিক হয় না? কিন্তু তারপরও করতে হচ্ছে। অনুসন্ধান বলছে করাইল বস্তির বউবাজার এলাকার গ্যাসের সরবরাহ লাইন নিয়ন্ত্রণ করেন মমিন। আপনি সারাদিন খুঁজে পাবেন না। নামের উপরে দিনে গ্যাস মমিন সবাই দিনে, কিন্তু আমরা চেহারা দেখি না। কিন্তু যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের নেতা বনে যান মমিন। বর্তমানে তাঁতিলীগের বনানী থানার নামধারীই সহসভাপতিকে তার বস্তির চেম্বারে পাওয়া যায়নি। 3টি মুঠোফোনে 4 দিন ধরে ফোন করেও বন্ধ পাওয়া যায়। শুধু বস্তি নয়, সব শ্রেণীর আবাসিক এলাকাতেও ছড়িয়ে গেছে অবৈধ সংযোগ। অনেকটা জেনে বুঝেই মানুষ তার ঘরে ডেকে আনছেন ঝুঁকি। আশুলিয়ার এমনই এক এলাকার নাম জহরচন্দ্রা। অনেক সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নে চলে উচ্ছেদ। কয় টাকা দিচ্ছেন আপনারা? 35,000 টাকা দিয়েছি। তাহলে সমস্যা কোথায়? সর্ষের ভেতরে কি ভূত রয়েছে? 1-1.5 বছর আগে আমরা উচ্ছেদ করেছি, আবার বসে ফেলছে। সবাই বলে ভাড়াটিয়া, সবাই বলে ভাড়াটিয়া। লাইন নিতে হাজার হাজার টাকাও দিয়েছিলেন এলাকাবাসী। এই লাইনগুলো থেকে মূলত তারা গ্যাসের চুলা ব্যবহার করতেন। অভিযানের খবর পেয়ে তারা সবাই চুলাগুলো খুলেছেন এবং খুলে তারা খড়ির চুলায় কিন্তু রান্না করা শুরু করেছেন এবং সময় সংবাদের ক্যামেরা দেখে তারা চুলো ফেলে, রান্না ফেলে কিন্তু পালিয়ে গেছেন। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ। যদিও মুঠোফোনে জানানো হয়েছে করোনার কারণে অভিযান বন্ধ ছিল, তবে তা আবারও পুরোদমে শুরু হবে। যেগুলি নলেজে আছে সেগুলি আমরা দ্রুত আর কি এগুলি করার চেষ্টা করতেছি, পুরো ভালো হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। নগর পরিকল্পনাবিদদের আশঙ্কা, জালের মতো ছড়ানো অবৈধ গ্যাস সংযোগে পরিণতি হতে পারে ভয়াবহ। পুরো নগরীর অনেকাংশ জুড়েই টাইম বাউন্ডের মতো ছড়িয়ে আছে। গ্যাস কর্তৃপক্ষের চরিত্র হচ্ছে একবার যদি লাইন দেওয়া যায়
তারপরে লাইনম্যানের কর্তৃত্বে চলে যায় সবকিছু। অবৈধ সংযোগ উচ্ছেদে মাঝে মাঝেই লোক দেখানো অভিযান চলে, কিন্তু আড়ালে থেকে যায় অসাধু কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালীরা। আর যে কারণে একই এলাকায় আবারও বসে অবৈধ সংযোগ, আর এতে করে সরকার হারায় কোটি কোটি টাকার রাজস্ব। তিতাসেরই এক হিসেব বলছে ঢাকাসহ আশেপাশের 4 জেলায় অবৈধ সরবরাহ লাইন রয়েছে প্রায় 250 কিলোমিটার। সাতেকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরে অন্তত 5 বার সময় দিয়েও স্থায়ী ক্যাম্পাসে নেওয়া যায়নি দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বরং আইন অমান্য করে ভাড়া বাড়ি কিংবা ফ্ল্যাটে বহাল তবিয়তে চলছে প্রতিষ্ঠানগুলো। আবার অনেকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করলেও শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ করছে না সিটি ক্যাম্পাস। অথচ এসব অনিয়মের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আইন থাকলেও অনেকটাই উদাসীন ইউজিসি। রাশেদ বাপ্পির রিপোর্ট। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা 2002 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর পেরিয়েছে 18টি বছর। তবু আজও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি এর শিক্ষার্থীরা, বরং আইনের তোয়াক্কা না করেই শিক্ষা কার্যক্রম চলছে ভাড়া বাসায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক্ষেত্রে এগিয়েছে অনেক দূর। দুটি বিশ্ববিদ্যালয় একই বছরে প্রতিষ্ঠা পেলেও এরই মধ্যে আশুলিয়ায় প্রায় 150 একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেছে বিশ্ববিদ্যালয়টি। তবে অবকাঠামোগত সক্ষমতা সত্ত্বেও আজও সিটি ক্যাম্পাসের লোভ ছাড়তে পারেনি প্রতিষ্ঠানটি। আইন অমান্যের এই প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন অজুহাত। এখানে কিছু ছাত্র ভর্তি হয়েছিল, তারা তো এই ক্যাম্পাস দেখে এখানে ভর্তি হয়েছে, আমরা তো তাদেরকে জোর করে বলতে পারবো না যে তোমাদের ওইখানে যেতে হবে। এখানে থেকে যদি আমি আরেকটা ধানমন্ডির আরেকটা বিল্ডিং এ করি, এটাকে অবৈধ বলা তো আমাকে হেয় করা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেই। ক্যাম্পাস থাকবে বড় সড়ো, আমাদের একটা বসার জায়গা থাকবে। ফার্স্টে দেখে মনে হয়েছে এটা একটা শপিং মল। ইউনিভার্সিটি অপশন দিয়েছে, যেমন হয় তুমি ধানমন্ডিতে ভর্তি হও, না হয় উত্তরা, আর না হয় আশুলিয়া। বিল্ডিং কেন্দ্রিক পড়ালেখাটা ঠিকঠাক ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি শিকার। দেশে 106টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি থাকলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে 96টি, যার মধ্যে মাত্র 24টির শিক্ষা কার্যক্রম চলছে স্থায়ী ক্যাম্পাসে। বাকিদের অনেকে এখনো শুরুই করেনি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই শাস্তির আওতায় আনার কথা বলছে ইউজিসি। কিছু কিছু ইউনিভার্সিটি যেটা আমাদের নোটিশে আসছে যে তারা সিটি ক্যাম্পাসে স্টুডেন্ট ভর্তি করছে, ওর পার্মানেন্ট ভর্তি করছে, তারা যে স্থায়ী ক্যাম্পাসে যে স্ট্যাটাস অথবা তাদের যে পার্মানেন্ট সনদ পেতে হয় ওটা তারা পেতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী অনুমোদনের 12 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান কোনো অংশ কম নয়। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকা, শিক্ষার মান ও সার্টিফিকেট বাণিজ্য সহ নানা কারণে বরাবরই সমালোচিত অধিকাংশ প্রতিষ্ঠান। শিক্ষাবিদরা মনে করেন উচ্চশিক্ষার গুণগত মান ধরে রাখার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ড্রেজিংয়ে আরও কোটি টাকার তেল পুড়িয়ে দুদিনেও ফেরি সচল রাখা যায়নি। নাব্য সংকটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে। আর বিআরডব্লিউটিএ আবারও দায় চাপাচ্ছে সেই প্রকৃতির ওপর। সাবেক নৌ পরিবহন মন্ত্রীর মতে বিকল্প আরেকটি চ্যানেল চালু রাখা গেলে ফেরি চলাচল বন্ধ হবে না। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। দীর্ঘ ড্রেজিং করে 9 দিন বন্ধ থাকা ফেরি শুক্রবার বিকেলে সচল করা হয়। রাতে বন্ধ, দিনে চালু পদ্ধতিতে চলা ফেরি ফের রোববার দুপুরে বন্ধ হয়ে যায়। এতে বিড়ম্বনায় পড়া হাজার হাজার যাত্রী ও চালক ড্রেজিং নিয়েই প্রশ্ন তুলেছেন। ফেরি বন্ধ থাকার কারণে মানুষের ভোগান্তি হচ্ছে, লঞ্চে কষ্ট করে আসা লাগতেছে। ড্রেজিং করলো কোনো কাজ হয় নাই, অনেক ফেরি থেকে যায়, লঞ্চ থেকে যায়। যে জায়গাতে আপনার পলি ফেলানোর দরকার সেই জায়গা না ফেলাই আর এক জায়গায় ফেলায়। সাবেক নৌ পরিবহন মন্ত্রীর মতে বিকল্প আরেকটি চ্যানেল চালু রাখা গেলে ফেরি চলাচল বন্ধ হবে না। একটা বিকল্প চ্যানেল আমি ওপেন করার ব্যবস্থা করেছি, বিকল্প না হলে এই সমস্যা থাকবে। দিনে রাতে ড্রেজিংয়ে কোটি টাকা খরচের পরেও বিআইডব্লিউটিএ সবকটি চ্যানেল বন্ধের দায় চাপালো প্রকৃতির উপরেই। বিকল্প চ্যানেলটা ছিল, কিন্তু এটা আপনার স্টিল স্টেশনের কারণে বদ্ধ হয়ে গেছে। কারণ আমরা এটা একটা মূল চ্যানেল, সাথে পদ্মা সেতুর একটা আছে, 2 চ্যানেলে বর্তমানে আপনার পলি জমার কারণে বদ্ধ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির সাথে আসলে আমরা
পেরে উঠতেছি না। শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি 9.5 কিলোমিটার নদী পথ, নাব্য সংকট মাত্র 1 কিলোমিটার পথের। বিআইডব্লিউটিএ বলছে চলতি মাসে এই চ্যানেলটিতে 2 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে, কিন্তু দুদিন ফেরি চলাচলের পরই এটি আবার চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। রাজু, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে কিন্তু আসলে যানবাহনের জট কমছেই না। প্রতিদিনই কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। আসলে শিমুলিয়া কাঁঠালবাড়ি বন্ধ থাকার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। অর্থাৎ দেশের বৃহত্তম 2টি ঘাটের মধ্যে এখন কিন্তু নির্ভরশীল ঘাট হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। একটি কথা না বললে না, এটা খাড়ার উপর আসলে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আসলে ঘাটটি। সেক্ষেত্রে কিন্তু পুরা রাতেই যে পাটুরিয়া দৌলতদিয়ার যে প্রত্যেকটি পাটুরিয়া ঘাট এলাকায় যে 4টি ঘাট রয়েছে তার মধ্যে কিন্তু যেমন 4 নম্বর আর 5 নম্বর ঘাটের প্রত্যেকটি ঘাটের কিন্তু 3টি করে পকেট থাকে। এই পকেটের ভিতরে কিন্তু 4 নম্বর ঘাটের আসলে 3 নম্বর পকেটটি রাতের দিকে বন্ধ ছিল, এখনো সেটা বন্ধ রয়েছে। সেটা নাব্যতা সংকটের কারণে। অন্যদিকে কিন্তু 5 নম্বর ঘাটের যে 1 নম্বর পকেটটি রয়েছে সেটি দীর্ঘ সময় রাতের পুরো সময় বন্ধ ছিল। কিছুক্ষণ আগে আসলে একটি ফেরি সেখানে লঙ্ঘন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ পুরো রাতই কিন্তু এই যে পাটুরিয়া দৌলতদিয়ার 4 নম্বর এবং 5 নম্বর ঘাটের 1 নম্বর এবং 3 নম্বর মুখ কিন্তু সেখানে ড্রেজিং করতে হয়েছে। আর ড্রেজিং করার শেষে এখন শুধু 5 নম্বর ঘাটের যে 1 নম্বর পকেটটি, সেই পকেটটি কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে, খুলতে সক্ষম হয়েছে আসলে কর্তৃপক্ষ। অন্যদিকে কিন্তু এখনো 4 নম্বর ঘাটের পকেটটি বন্ধ রয়েছে, সেখানে ড্রেজিং কাজও চলছে। তো ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে পানিতে স্রোত কমে আসায় প্রতিনিয়ত কিন্তু এই পানির আসলে স্তর কমে আসায় প্রতিনিয়ত কিন্তু আসলে গভীরতা কমে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রতিনিয়ত ড্রেজিং করতে হচ্ছে। বিআইডব্লিউটিএ এর সাথে আমি কথা বলেছি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে তাদের যে 3টি ড্রেজার রয়েছে, এই 3টি ড্রেজার দিয়ে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ড্রেজিং কাজ করছে। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে কিন্তু আসলে 19টি ফেরির মধ্যে মোট আসলে 18টি ফেরি চলাচল করছে। এখন একটি ফেরি আসলে 5 নম্বর যে ভাসমান কারখানা রয়েছে পাটুরিয়া ঘাটে, সেই যে মধুমতি ভাসমান কারখানা সেটা মেরামত রয়েছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আসলে নাব্যতা সংকট দেখা দেওয়ার আশঙ্কায় ড্রেজিং কাজ পরিচালিত হচ্ছে। অন্যদিকে কিন্তু ঘাট সংকটের কারণে আমি যে কিছুক্ষণ আগেও দেখেছি যে ঘাটে ফেরি এসে সেটা কিন্তু নম্বরের অপেক্ষায় করছে, এতে কিন্তু বিলম্ব হচ্ছে। অন্যদিকে আমি ঘাটের যারা চালক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে কথা বলেছি। আসলে ব্যবসায়ীরা বলছে তারা শিমুলিয়া কাঁঠালবাড়ি দীর্ঘ সময় তারা বারবার বন্ধ থাকার কারণে কর্তৃপক্ষের যে আসলে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটা কিন্তু তারা নিচ্ছে না। অর্থাৎ শিমুলিয়া কাঁঠালবাড়ি যদি বন্ধ থাকে তাহলে পাটুরিয়া নৌরুটে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যদি ঘাট সংখ্যা বাড়িয়ে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু তাদের জন্য একটু হলেও আসলে যে দুর্ভোগটা কমে আসবে বলে তারা মনে করছে। আর অন্যদিকে কিন্তু সবজিবাহী পরিবহন এগুলোকে কিন্তু অগ্রাধিকার দিকে ঘাটে বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। এই ছিল আমার কাছে রাজু পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরো থাকছে।
পৃথিবীর প্রতিবেশী শুক্র গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার দাবি বিজ্ঞানীদের। মেঘের আস্তরণে ফসফিন গ্যাসের অস্তিত্ব শনাক্ত। এদিকে গাজীপুরের নকল জাতীয় পরিচয়পত্র বানিয়ে পাসপোর্টের আবেদন করায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের 2টি জাল কপি, 3টি হার্ড ডিস্ক ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা একটি দোকান থেকে নিজেদের ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিল। সেই পরিচয়পত্র দিয়ে পাসপোর্টের আবেদন করলে বিষয়টি নজরে আসে গোয়েন্দা পুলিশের। এ ঘটনায় জড়িত দোকানিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক নিরাপত্তা চেয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিবরণে জানা যায়, গত 10 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কয়েকজন শিক্ষক আলোচনা করছিলেন। এ সময় রাবি স্কুলের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন এবং তার সহযোগী সাদ্দাম হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন ডিন ও শিক্ষকদের আলোচনার দৃশ্য গোপনে ভিডিও করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার 9 শিক্ষক সাধারণ ডায়েরি করার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। যৌতুকের দাবিতে মারধর করে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এমন বর্বরোচিত ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়ার। নির্যাতিতা গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। হাসপাতালের বিছানায় যৌতুকের দাবিতে নির্যাতিতা 2 সন্তানের জননী নার্গিস বেগম। গত রোববার রাতে নার্গিসকে ব্যাপক মারধর করে তার মাথার চুল কেটে দেয় শ্বশুর হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন। পরে রাতে আহত স্ত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে তার স্বামী। নার্গিস জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শ্বশুর তার উপর নির্যাতন চালাতো। খালি যৌতুকের টাকা চাই, একবার দিছে সোনার গহনা, সোনার তাবিজ দিছিল, সম্পর্ক বিয়ে হয়েছিল, 2 লাখ 1.5 লাখ টাকা দিছিল। স্বজনরা জানান, বিয়ের সময় যৌতুক দেয়া হলেও পরবর্তীতে তার শ্বশুরবাড়ির লোকজন আরো যৌতুক দাবি করে। এ নিয়ে প্রায়ই চালানো হতো নির্যাতন। আমরা সুস্থ বিচার চাই, এই কারণে এরকম যেন আর না ঘটে। আমার স্ত্রীকে মারছে আমার বাবা মা ভাই বোনেরা এরাই, ঠিক আছে। তাই দেখছি, তাকে দেখে মেডিকেলে নিয়ে আসছে। নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তার মাথার বাম পাশে কাটা দাগ আছে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং রোগী যে হিস্ট্রি দিছে তাতে তার বমি হয়েছে, সে অজ্ঞান ছিল এবং এই মুহূর্তে রোগীর কন্ডিশন মোটামুটি ভালো। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু এই বিষয়টা জানতে পেরেছি যে তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, আমি এর আইনগত ব্যবস্থা নিচ্ছি। তাদেরকে সকলে গ্রেপ্তার করে আমি আইনে আওতা নিয়ে আসবো। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুর ও তার পরিবারের অন্য সদস্যরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আপাতত ঠিকানা খুঁজে পেল বারডিম হাসপাতালের সামনে বাস কাউন্টারের টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার হওয়া 2 মাস বয়সী ছেলে শিশুটি। সমাজসেবা অধিদপ্তরের শিশু সদন ছোটমণি নিবাসেই এখন থাকবে সে। তবে শিশুটিকে সন্তান হিসেবে পেতে চান উদ্ধারকারী হারুন মিয়া ও তার স্ত্রী ফাহিমা আক্তার। আইনিভাবে শিশুটির অভিভাবকত্ব পেতে আদালতে যাওয়ার কথাও জানালেন এই দম্পতি। জন্মদাত্রী মায়ের কোলে ঠাঁই না হলেও অন্য এক মায়ের কোলে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে 2 মাস বয়সী শিশুটি। যে মা মমতাময়ীর মতো পরম যত্নে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে শিশুটির সারা গায়ে। সোমবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন মিয়া। মাত্র 1 রাতেই হারুন দম্পতিকে মায়ার বন্ধনে আটকে দিয়েছে শিশুটি। তাই কোনোভাবেই কাছছাড়া করতে চান না তারা। পরিবারের ছায়ায় নিজেদের 2 কন্যা সন্তানের সঙ্গে বড় করতে চান। আমার 2টা মেয়ের যেমন দেখি ঠিক তেমনই লাগছে আমাকে, যে আমার বাচ্চাটা কোনো এরকম অবহেলা থাকতো আমি কি করতাম। যেভাবে পড়ালেখা করা দরকার ওইভাবে করা, যেভাবে থাকতে চাই ওইভাবে চলবো। আমার 2 মেয়ে 1 ছেলে হবে, আমি খুব খুশিতে দেখে তো আমি গ্রামের বাড়ি থেকে এত কষ্ট করে আসলাম। তবে নিয়ম অনুযায়ী শিশুটিকে এদিন সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে স্থানান্তর করে রমনা থানা পুলিশ। শিশুটির অভিভাবকত্ব পেতে আদালতের নির্দেশনা পেতে হবে হারুন ফাহিমা দম্পতিকে। তারা শিশুটা পেতে পারলে এটা বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন, বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দেন সেটাই সিদ্ধান্তে উপনীত হবে। শিশুটিকে নিজের সন্তান হিসেবে পেতে যে কোনো আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবেন বলে
বলে জানান বাবুর্চির কাজ করা হারুন। আদালতে আমি যাবো, সমস্যা কি? আমি তো যাওয়ার লাগে প্রস্তুত। আদালত যদি দেয় আমি ওখানে যাবো। আর যদি অন্য অন্য কোনো জায়গায় যদি আমার পাঠাইতে চায় ওখানে আমি যাইতে প্রস্তুত। যেখানে পাঠাইতে যাই আমি ওখানে যাবো। শিশুটির প্রতি হারুন মিয়ার এই স্নেহকে বিরল ভালোবাসা হিসেবে দেখছে সমাজসেবা অধিদপ্তর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 14 বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় 26। পরিবারের হাল ধরতে সে পাড়ি দেয় সৌদি আরব। ফিরেছে তবে কফিনবন্দি হয়ে। ব্রাহ্মণবাড়িয়ার উম্মে কুলসুমের মৃত্যুতে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের উম্মে কুলসুম। মাত্র 14 বছর বয়স হলেও বয়স বাড়িয়ে 26 করে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন দালাল রাজ্জাক। পরে আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট তৈরি করে রিক্রুটিং এজেন্ট মেসার্স MH ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় তাকে। চুক্তি অনুযায়ী কোম্পানিতে নিয়োগ না দিয়ে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ দেওয়া হয় তাকে। এরপর তার উপর শুরু হয় গৃহকর্তার শারীরিক নির্যাতন। এক পর্যায়ে গত 9 আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শুক্রবার তার লাশ দেশে আনা হলে গত শনিবার নিজ গ্রামে দাফন করা হয়। দালাল ও রিক্রুটিং এজেন্সির কাছে অমানসিক নির্যাতনের কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। আমার মায়ের দুইটা বাম চোখটা কানা করছে, ডাইন 8টা ভাঙছে, কোমর থেকে নিচটা আলগা করছে, কইরা সাইরা তারপরে কিতা করছে, ওষুধ পানি দিছে না। বাংলাদেশ সরকারের কাছে ক্ষতিপূরণ চাই এবং সুষ্ঠু বিচার চাই, দালালের বিচার চাই। ট্রাভেলসের মালিকেরও যথেষ্ট বিচার চাই এবং যে দালাল নিছে এই দালালেরও যথেষ্ট বিচার চাই। আমরা সরকারের কাছে এটি আবেদন করছি, এটাই বিচার যেমন আমরা সুস্থ বিচার পাই। দালাল সহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যদি তারা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে চায় সেটা অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে নিহতের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার পরিবার যখনই আসবেন বা তাদের জন্য যা করণীয় থাকে রাষ্ট্রের পক্ষ থেকে আমি সমস্ত কিছু ব্যবস্থা আমি গ্রহণ করব। 2019 সালের 7 মে সৌদি আরবে যায় উম্মে কুলসুম। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অনেক আগেই বিলুপ্ত হয়েছে দাসপ্রথা, কিন্তু এখনও দেশের অনেক এলাকায় হাটবাজারে পণ্যের মতো দর কষাকষি করে বেচাকেনা হচ্ছে মানুষের শ্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের শিমুলবাগ এলাকায় সহকর্মী রতন সরকার রয়েছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। রাজু ঠিকই বলেছেন, আসলে দাসপ্রথা বিলুপ্ত হলেও এখনও মানুষ তার শ্রম বিক্রি করেই অসংখ্য মানুষ আছে যারা তাদের জীবিকা নির্বাহ করে। আমরা তেমনই একটি হাট রংপুরে মানুষের হাট নামে পরিচিত এই শাপলা চত্বর এলাকা, এই এলাকাটাকে ঘিরে প্রতিদিন সকালে আমরা এখন যে দৃশ্য দেখছি, যে শ্রমজীবী মানুষেরা সেই কাক ডাকা ভোর থেকে তারা এসে এখানে জড়ো হয়। আমরা তাদের বিভিন্নভাবে অপেক্ষা করতে দেখি। এই মানুষগুলো আসলে সারা দিন তাদের শ্রম বেচে যে দিনমজুর আমরা বলি বা শ্রমজীবী, শ্রম বিক্রি করার জন্য তারা এখানে কিন্তু নিজেদের প্রদর্শন করছেন। এখানে যার যেরকম প্রয়োজন, যে মানুষের যে গৃহস্থ বা যে প্রতিষ্ঠানে কাজ করার জন্য দৈনিক ভিত্তিক যে শ্রমিকের প্রয়োজন পড়ে, এই সব মানুষই হচ্ছেন তারা, যাদেরকে মানুষ আসলে ভাড়া করে নিয়ে যায় সারা দিনের জন্য। অনেকটা সেই দাসপ্রথার মতো সারা দিনের জন্য তাদের কিনে নিয়ে যায় এবং তারা সারাদিন সেখানে শ্রম বিক্রি করে তাদের যে পরিবারের আয় রোজগার যেটা যাকে আমরা বলি, সেই তারা কিন্তু তাদের জীবন নির্বাহের জন্য, জীবিকা নির্বাহের জন্য তারা এখান থেকে আয় করে থাকে। একটা সময় এখানে অসংখ্য মানুষের ভিড় বসতো, এখনও বসে, তবে সংখ্যায় কিছুটা কমে গেছে। আমরা দেখি যে এখানে বিভিন্নভাবে ভাগ ভাগ করে মানুষ, এই ধরনের মানুষেরা বসে থাকে, যারা আসলে এক একটা গ্রুপ এক এক রকমের শ্রম বিক্রি করে থাকে। তারা কেউ আছেন দৈনিক যে ইট কাঠের কাজ করেন এমন লোকজন আছে, এখানে লোহার কাজ করেন এমন লোকজন আছে, এবং বিভিন্ন যানবাহনে মালামাল উঠানো এবং নামানোর যে শ্রমিক আছে এখানে, কিন্তু এখানে আলাদা আলাদা
আলাদা করে তারা এখানে বসে থাকে এবং যাদের প্রয়োজন তারা এসে এখান থেকে তাদের ভাড়া করে নিয়ে যায়। আমরা একজন তরুণ শ্রমিক তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কখন আসছেন এখানে? এই 6টার সময়। 6টার সময়। কতক্ষণ থাকবেন এখানে? সারাদিনও থাকা লাগে, কোন সময় পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া। প্রতিদিন পাওয়া যায়? মানে প্রতিদিন পাওয়া যায় না। তখন কি করেন আপনারা? আমি বাড়ি থেকে বাড়ি চলে যাই। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে কি আপনারা প্রতিদিন কাজ পান? প্রতিদিনই কম বেশি হয় আলাদা কাম, মানে কোনো দিন হয় কোনো দিন হয় না, মানে কোনো দিন অ্যাক্টিভ হইলো, কোন দিন দুইটি হইলো, কোন দিন ঘুরি যাওয়া লাগে বাড়ি। প্রতিদিন কত টাকা আয় করতে পারেন? কোন দিন 300 হয়, কোন দিন 500 হয়, কোন দিন কোনো ঠিক ঠিকানা নাই। যেদিন হয় না সেদিন কি করেন? সেদিন বাড়ি চলে যাই। তখন আপনাদের খাওয়া দাওয়া প্রতিদিনের? তখন বাড়ির থেকে মনে করে যেভাবে হোক ব্যবস্থা করে খাওয়া দাওয়া করা লাগে। আমরা যদি বলি আসলে এই লোকগুলোর তার জীবিকা নির্বাহের জন্য, তার পরিবারের খাদ্য বস্ত্র সব কিছুর জন্য কিন্তু এই একমাত্র এই শ্রমের হাটটি কিন্তু তার একমাত্র নির্ভরতার জায়গা। এখানে তারা রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন তাদেরকে কিন্তু প্রতিদিন এখানে দেখা যায়। আমরা অনেক দিন দেখেছি যে বৃষ্টিতে ভিজে তারা অপেক্ষা করছে, একইভাবে প্রচণ্ড দাবদাহ যখন, তখনও কিন্তু তাদেরকে এখানে কাজের জন্য অপেক্ষা করতে হয়। আমরা এই রংপুর নগরীর কেন্দ্রস্থল এটি শাপলা চত্বর এলাকা। আমরা যদি আরেকটু দেখি সামনে, এখানেও একদল মানুষকে আমরা কিন্তু দেখছি তারা বসে আছে, তারা অপেক্ষায় আছে। আসলে তারা সারাদিন যে পরিশ্রম করবেন বা শ্রম দিবেন তার জন্য তারা অপেক্ষায় আছেন কে এসে তাদের ভাড়া করে নিয়ে যাবে অথবা তাদের কিনে নিয়ে নেবে এই তাদের দিনটিকে, তার অপেক্ষায় তারা করছেন। তারা কিন্তু জানিয়েছেন যে প্রতিদিন তাদের কাজ যে জোটে তেমনটি কিন্তু না। একদিন একখানে হয়তো 50 জন রয়েছেন, তাদের মধ্যে 20 জন 25 জন কাজ পেলেও বাকিরা কিন্তু খালি হাতে ফিরে যেতে হয়। তখন তাদের দিনটি অনাহারে অর্ধারে কাটাতে হয়। এই যে আমাদের এই অঞ্চলটি হচ্ছে একটি দারিদ্র্যপ্রবণ এলাকা। আমরা জানি যে এই অঞ্চলটি দেশের যে শীর্ষ 5টি দরিদ্রপ্রবণ জেলা আছে তার মধ্যে 5টি হচ্ছে এই অঞ্চলের, এবং এখানকার মানুষ বেশিরভাগই হচ্ছে কৃষি শ্রমিক। কৃষি শ্রমিকরা তাদের কাজ একটা সময় সব সময় ছিল না। ইদানিং ক্ষেত খামারে অনেক কাজ হবার কারণে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু তারপরও শতভাগ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এখনো পর্যন্ত করা যায়নি। তো এই সব মানুষের সেই দাসপ্রথার যে বিলুপ্তি হয়েছে সেটি আসলে বাস্তবে বিলুপ্ত হবে এমন প্রত্যাশা করছেন এখানকার মানুষ। রাজু, এই ছিল আমার কাছে সবশেষ। গত বছরের চেয়ে দ্বিগুণ পাটের দাম পাচ্ছেন নাটোরের কৃষকরা, আর 10 বছর পর এই দাম সর্বোচ্চ। বেসরকারি পাটকলগুলো নগদ টাকায় পাট কেনায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো থেকে পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবন পার করছেন অনেক ব্যবসায়ী। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের হাটগুলো সোনালী আঁশে ভরা। প্রায় 10 বছর পর ফিরেছে সোনালী আঁশ উৎপাদনকারী কৃষকদের সুদিন। এবার পাটেও অনেক বেশি লাভ পাচ্ছেন কৃষকেরা। গত বছর জেলায় প্রতিমন পাট 1400 থেকে 1500 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। 2600-2700 টাকা করে দাম পাচ্ছে। আমরা আশা রাখতেছি এরকম দাম যেন ভবিষ্যতেও পাই, পেলে আমরা পাট করতে পারবো এবং পাট করে আমাদের কিছু থাকবে। বেসরকারি পাটকলগুলো ন্যায্য মূল্য প্রদান সহ নগদ টাকা দেয় লাভবান কৃষকেরা। তবে আগামী সপ্তাহ থেকে কিছু পাটকল দাম কমিয়ে দেওয়ার কথা জানায়। এতে রোববার থেকে পাটের দাম কিছুটা কমার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। পাটের বাজার ভালো আছে, কোম্পানিগুলো চাপ দেওয়ার কারণে হয়তো বা সামনের হাট থেকে পাটের বাজার একটু কমবে। বেসরকারি পাটকলে ব্যবসায়ীরা নগদ টাকা পেলেও বিপাকে রয়েছেন সরকারি পাটকলের ব্যবসায়ীরা। গত বছর পর্যন্ত সরকারি পাটকলগুলোতে নাটোর জেলার অর্ধশত পাট ব্যবসায়ীর পাওনা রয়েছে প্রায় 5 কোটি টাকা। 16, 17, 17, 18, 18, 19 সাল পর্যন্ত সরকার টাকা দিচ্ছে না। আমরা আজকে ব্যবসার থেকে মাইনাস হয়ে গেছি, আমরা বাজার করতে পারতেছি না। পুরাতন টাকা গেলে যদি সরকার দেয় তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। কৃষি বিভাগও বলছে পাটের উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দাম পাচ্ছেন কৃষকরা। এই মূল্য পাওয়াতে গত কয়েক বছরের তুলনায় এই বছরে নাটোর জেলার পাট চাষিরা অত্যন্ত খুশি এবং তারা এই পাট চাষ করে অনেক লাভবান।
চলতি বছর জেলার 24,500 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে প্রায় 59,000 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। গাজীপুরের কালিয়াকুড়ে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। এ বিষয়ে জানাতে রঘুনাথপুরের নিলামের মাছের হাটে আছেন সহকর্মী রাজিবুল হাসান। যাচ্ছি তার কাছে। রাজীব। রাজু, গাজীপুরের কালিয়াকুড় উপজেলার যে রঘুনাথপুর এলাকায় আপনারা জানেন যে এটি একটি ঐতিহ্যবাহী মাছের হাট। এর ব্যতিক্রমী যে বিষয়টি সেটি হচ্ছে যে পাশের যে তুরাগ নদ এবং গোয়ালিয়া নদী, সেই নদী থেকে রাতভর মাছ ধরে জেলেরা এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। নদী ঘেঁষা যে বাজার, এই বাজারে আশপাশের মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের পাইকাররাও ভোর থেকে এখানে অপেক্ষা করে এবং তারা এখান থেকে মাছ নিয়ে গাজীপুর সহ আশপাশের বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করে। এছাড়া যেসব মানুষ রয়েছে সেখানে আশপাশে তারা খুচরা এখানে এই মাছগুলো ক্রয় করে। আমি যদি আপনাদেরকে জানাই যে এই বাজারে অর্থাৎ হচ্ছে এই যে রঘুনাথপুর যে বাজার, মাছের বাজার, এই বাজারটি দীর্ঘদিন ধরেই চলে আসছে একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে। কারণ হচ্ছে এখানে মাছের বাজারে কেউ প্রথম নিজে থেকেই মাছের দাম করে না, যে হচ্ছে বিক্রি করবে সে প্রথমে তার মাছের দাম তুলবে। অর্থাৎ এটাকে যদি আমি নিলাম বলি, বলা যাবে নিলামে এই মাছের বাজারে দাম তোলা হবে, দাম হাঁকানো হবে। সেখানে যার মাছ পছন্দ হবে সে তার সাধ্যমতো দাম করবে এবং সেই দাম যদি বিক্রেতার পছন্দ হয় তাহলেই সেই মাছ তাকে দেওয়া হবে। এখানে যেসব দেশীয় মাছ রয়েছে ছাড়াও বেশ কিছু ছোট মাছ ছাড়াও বড় বড় মাছও আমরা দেখতে পাচ্ছি। এই যে মাছগুলো আজ রাতভর যে নদী থেকে মাঝিরা তুলেছেন সেই মাছ এখানে নিয়ে আসা হয়েছে। একেবারে বলতে গেলে টাটকা মাছ। গাজীপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই রঘুনাথপুর বাজার। এই বাজারেই আসলে এই মাছের হাট বসে ভোর 6টা থেকে 2 ঘন্টা ব্যাপী চলা এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু ঢল নেমেছে। শুধু আজকে নয়, এই বাজারে কিন্তু প্রায় দিন বললে আসলে প্রতিদিনই ভোর থেকে এখানে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হয় এবং মাছ ক্রয় করে। আমি যদি একজনের সঙ্গে কথা বলি যে আসলে আপনারা মাছ কিভাবে বিক্রি করেন, এর সাথে কথা বলেন, আপনি কিভাবে মাছটা বিক্রি করেন, কি প্রক্রিয়াতে একটু বলবেন? আমরা ডেকে বিক্রি করি। ডেকে বিক্রি করেন, কিন্তু কাদেরকে মাছটা দেওয়া হয়? ব্যাপারীকে দেওয়া হয়, ব্যাপারীকে পাবলিককে দেওয়া হয়, জনগণকে দেওয়া হয়। 10 টাকা যে বেশি করে তাই দেয় আর কি। ডাকের মধ্যে শুনলেন যে এই যে বাজার, যে এই বাজারে যে দাম বেশি করবে অর্থাৎ 10 টাকাও যদি কেউ বেশি দাম বলে তাকেই দেওয়া হয়। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো যে আসলে এই বাজার সম্পর্কে জানে, যে আসলে এই বাজারটি কি প্রক্রিয়ায় এখানে চলে। আপনি একজন স্থানীয় মানুষ হিসেবে কি বলবেন? আমাদের এই বাজারটা এলাকাবাসীর অনেক বড় হাওর আছে, তো সেই হাওর থেকে সারা রাত্র পরে আমাদের এলাকারই লোকজন মাছ ধরে এবং সকালবেলা 6টার সময় বুড়ে জায়গায় উপস্থিত হয় এবং আমরা এই আড়তের মাধ্যমে বেচা কিনা হয়। সর্বোচ্চ ডাক্তারিকে এবং সর্বোচ্চ যে দাম বলে তাকেই দেওয়া হয় এবং সকালবেলায় বাজারটা জমে এবং আমাদের এই বাজারটা চলতেছে প্রায় 25 থেকে 30 বছর। গাজীপুর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার ভিতরে পাড়াগায় আমাদের এই বাজারটা চলতেছে। সেই বাজারটাই এখন ঐতিহ্যবাহী প্রায় 200 বছর আগের থেকে এই বাজারটা আমাদের জানা মতে চলে। আমি এই বাজারের ব্যবসায়ী একজন এবং আমি পরিচালনা করি অনেকটাই। এই বাজারে মাছ বেচা কিনা হয়, সবাই অত্র এলাকার লোকজন এসে বিভিন্ন এলাকা থেকে মাছ কিনতে আসে এবং ভালো ভালো মাছ পাওয়া যায়, এই জন্য আমাদের এলাকায় এই লোকগুলো আসে। এই জন্য আমরা সবাই, আপনারা শুনছিলেন যে একজন বলছিলেন যে আসলে এই বাজারটা কিভাবে ঐতিহ্যবাহী হয়ে উঠলো সেই বিষয়টি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যে আসলে এই যে বাজার, এই বাজারটা মাঝিরা কি প্রক্রিয়ায় মাছ ধরে এখানে নিয়ে আসে এবং বিক্রি করে, এই বিষয়টি যদি আপনি বলতেন এবং এর ঐতিহ্যটা কি। জি, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ তো আপনাদের টিভির পক্ষ থেকে। তবে আমাদের দীর্ঘদিন যাবতীয় এখানে আগে অল্প কিছু মাছ উঠতো, আজকে থেকে 25-30 বছর আগে 2-1 ক্রেতা আসতো, তারা বাজারের এই রঘুনাথপুর ঘাট থেকে মাছ আমদানি করতো। তবে দীর্ঘদিন প্রায় 250-300 বছর আগের থেকে এখানে বেচা কিনার একটা মাধ্যম আছে, কারণ সেই ব্রিটিশের কালের থেকে। তো স্বাধীনতার পর থেকে মানুষ বিভিন্ন মাঝিবর্গ হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, বিভিন্ন প্রজাতির বড় বড় বিলেত থেকে, বড় বড় বিলেত থেকে বড় বড় মাছও পাওয়া যায় এবং ছোট মাছও পাওয়া যায়, খুব ছোট ছোট মাছ। এবং যেটা
মানুষের জন্য খুব সাশ্রয়ে এখান থেকে নিয়ে যেতে পারি, খুব কম দামে এখান থেকে নিয়ে যেতে পারি। একদম নতুন মাছ, সব বিলের মাছ, টাটকা মাছ। শুনছিলেন যে বাজারের একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলছিলাম যে আসলে কিভাবে এই প্রক্রিয়ায় কি প্রক্রিয়ায় এই সব মাছ বিক্রি করা হয় সেই বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমি যদি একটু দেখাই যে এই যে নৌকায় করে কিন্তু মাঝিরা এসেছে নদী থেকে মাছ নিয়ে, যে মাছ কেউ কেউ বাজারে তুলছে, আবার কেউ মাছগুলো প্রক্রিয়াজাতকরণ করছে। অর্থাৎ এক ধরনের মাছ কিন্তু মাঝিরা ধরে না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা মাছগুলো প্রথমে পৃথক করেন এবং সেই মাছগুলো জাত অনুযায়ী সেগুলো এখানে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে কিন্তু সেই মাছগুলো আমি যে এর আগে বললাম সেই প্রক্রিয়া এখানে বিক্রি করা হয়। আপনারা জানেন যে গাজীপুর একেবারে রাজধানী লাগোয়া, সেই গাজীপুরের কিন্তু একেবারে প্রায় 30 কিলোমিটার দূরে এই কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর এলাকায় আপনাদেরকে নিয়ে এসেছিলাম। সেখানে এতক্ষণ বড় আসলে দেখালাম যে কি পরিমাণ দেশীয় মাছ এই নদ নদী থেকে সংগ্রহ করে এখানে জেলেরা নিয়ে আসছে। আপনাদের বলে রাখছি যে এই রঘুনাথপুর এলাকার আশপাশের 2 থেকে 250 জেলে রয়েছে যারা এই পেশার সঙ্গে জড়িত, এখানে মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। তো এই ছিল রাজু আমার কাছে গাজীপুরের কালিয়াকৈর এই রঘুনাথপুর মাছ বাজার থেকে সবশেষ। গাজীপুর থেকে মাছের হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। ভোরের সময় আরো থাকছে। লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্ত মানতে রাজি নয় ক্রিকেট বোর্ড, কড়া মন্তব্য বিসিবি সভাপতির। আটকে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। ঠাকুরগাঁওয়ে দখল করা রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল সকালে জেলার রোডবেল স্টেশনের ফকিরপাড়া বস্তিতে রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশের সহায়তায় এ সময় স্টেশনের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা 2 শতাধিক ঘর ও দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বস্তিবাসীকে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। নীলফামারীতে কেবল 6 ডিজিটাল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সৈয়দপুর ইকো হেরিটেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ। এ সময় তিনি বলেন, কেবল 6 নেটওয়ার্ক সর্বশেষ আধুনিক প্রযুক্তি, এর মাধ্যমে গ্রাহকদের মাঝে উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল 6-এর সভাপতি আমিনুল ইসলাম দুলাল সহ উত্তর জনপদের কোয়াবের প্রায় 300 সদস্য। আমি আশা করব এই কেবল 6 কোম্পানিটির উত্তরোত্তর সাফল্য কামনা করব এবং আমি আবারও এর মূল আমাদের গ্রাহক। আমি আশা করব গ্রাহক পরিষেবা সুন্দরভাবে দিয়ে এবং সারা বিশ্বের সবচেয়ে কেবল টিভির সর্বশেষ প্রযুক্তি হলো ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্ক। দীর্ঘ 3 বছর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রত্যাহার হতে যাচ্ছে কাতারের উপর আরোপিত সৌদি জোটের অবরোধ। সন্ত্রাসবাদের সমর্থন এবং অর্থায়নের অভিযোগ এনে 2017 সালের 5 জুন দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতিবেশী দেশগুলো। যদিও শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধের অবসান ঘটতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হবে, এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 3 বছর পর সৌদি জোটের কাতারের সাথে যে অবরোধটা ছিল সেটা অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা এটা সমাধান হতে যাচ্ছে। আমরা আল জাজিরার মাধ্যমে সেটা দেখতে পেয়েছি। যদি সেটা সমাধান হয়ে যায়, আমরা যারা ব্যবসায়িক আছেন তারা সকলে উপকৃত হবেন এবং সকলের ব্যবসা বাণিজ্য আগের মতো ফিরে আসবে। অতি সত্বরেই এটা একটা
ফয়সালার দিকে যাচ্ছে ইনশাল্লাহ ইঙ্গিত আমরা পাচ্ছি এবং এটা পেয়ে আমরা অত্যন্ত খুশি। মুসলিম দেশ হিসেবে সবার মধ্যেই ভ্রাতৃত্বের বন্ধন ফিরে আসবে বলে মনে করেন কমিউনিটি নেতারা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কাতারে যারা আছি আমরা সবাই এটা আশা করব এবং আমাদের মুসলিম ভ্রাতৃত্বমূলক দেশ যারা আছেন গালফের 6টা দেশ তারা সুন্দরভাবে আগের মতোই নিজেদের ভ্রাতৃত্ববন্ধন ফিরে আসুক, আমরা এটা কামনা করি। আমাদের ব্যবসায়ীরা আমি আশা করি তারা অনেক বেশি লাভবান হবে। সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতারের বিরুদ্ধে 4 আরব দেশের অন্যায়ভাবে অবরোধের পর ইরান নিজেদের আকাশসীমা খুলে দেয়। সময় সংবাদ, দোহা, কাতার। করোনার সংকটের কারণে ফ্রান্সে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। কাজ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ, কর্মহীন অবস্থায় আছেন অনেক প্রবাসী বাংলাদেশীও। এমন অবস্থায় ফ্রান্সে আবারও করোনা আক্রান্তের হার বেড়েছে অনেক বেশি। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। বৈশ্বিক মহামারী করোনার কারণে বিশ্ব এখন নানা সংকটে নিমজ্জিত, যার অন্যতম হচ্ছে অর্থনৈতিক সংকট। করোনা মহামারীর কারণে ফ্রান্সও এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। গেল মার্চে দেশটিতে করোনা সংকটের কারণে লকডাউন আরোপ করা হয়েছিল। সে সময় কাজ হারান কয়েক লাখ মানুষ। তবে এখন লকডাউন তুলে দেয়া হলেও কাজে ফিরতে পারেনি সবাই। করোনা সংকটের কারণে বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠান। আমার সাথে যারা অনলাইনে কাজ করে, ইস্ট ইউরোপ এবং অন্যান্য আইল্যান্ড ইসরায়েল, এরাও এই করোনার কারণে অত্যন্ত ব্যাহত হয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি খুলতে পারতেছি না। বিশ্বে পর্যটন আকর্ষণ শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্যারিস। শহরটিতে প্রতি বছর কয়েক লাখ পর্যটক ভ্রমণ করলেও করোনা সংকটের কারণে এবার পর্যটকের আনাগোনা একেবারেই নেই। একদিকে পর্যটক শূন্য, অন্যদিকে আবারও ফ্রান্সে করোনা আক্রান্তের হার বেড়ে গিয়েছে, যার ফলে ব্যবসা বাণিজ্যে বিরাজ করছে মন্দ অবস্থা। দেশটিতে বসবাসকারী অনেক বাংলাদেশীয় বেকার অবস্থায় অর্থনৈতিক সংকটের মধ্যেই এখন সময় পার করছেন। টুরিস্ট না আসায় দোকানপাটে মানুষ আসছে না, এমত অবস্থায় আমাদের অনেক কর্মচারীও আমাদের ছাঁটাই করতে হয়েছে। এই পরিস্থিতিতে সবাই কর্মহীন হয়ে পড়েছে। প্রথম দফায় ফ্রান্সে করোনার ছোবল শেষ হতে না হতেই আবারও বেড়েছে আক্রান্তের হার। এমন অবস্থায় দেশটিতে বিপুল সংখ্যক যে কর্মহীন মানুষ আছেন তারা জানেন না কবে আবার তাদের কাজে ফিরতে পারবেন। লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ অব্যাহত থাকলেও প্রায় 2 মাস পর আজ একজনও মারা যায়নি। অন্যদিকে দেশে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে প্রায় 1 লাখ অস্ট্রেলিয়ান। দেশটির করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল। ধন্যবাদ রাজু। শুভ সকাল। অস্ট্রেলিয়ার জন্য আসলে শুভ সকাল। প্রায় 2 মাস পর অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 816 জন। গতকালকে পর্যন্ত এই নাম্বারটি ছিল 816 জন। যদিও 27,700 জনের মতো অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়েছে। যদিও এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়াতে মারা যায়নি। অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। বিশেষ করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে কিন্তু করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। সেখানে আজকে মাত্র 42 জন করোনা আক্রান্ত হয়েছে। অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেটের করোনা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে সিডনি যেখানে অবস্থিত, মেলবোর্নের পরে সিডনিতে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছিল সেখানেও কিন্তু কমে এসেছে। এছাড়া অ্যাডিলেড, ব্রিসবেন, নিউক্যাসল, গোল্ড কোস্ট, ডারউইনে এবং তাসমানিয়ার করোনা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো। যদিও কুইন্সল্যান্ডের সাথে ভিক্টোরিয়ার সাথে NSW অঙ্গরাজ্যের যে বর্ডারগুলো সেটি কিন্তু বন্ধ আছে। কুইন্সল্যান্ড দাবি করছে যে করোনা পরিস্থিতি যতটুকুই ভালো হোক তারা কিন্তু আরও কিছুদিন এই বর্ডার বন্ধ রাখার পক্ষে। হয়তোবা এই বছর শেষেও সেই বর্ডার তারা বন্ধ রাখবে। যে লোকাল শুধুমাত্র স্পেশাল কিছু ফ্লাইটই শুধুমাত্র চলবে, কিন্তু এছাড়া সড়ক পথে স্বাভাবিকভাবে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু থাকবে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বাইরে কিন্তু অবস্থান করছে প্রায় 1 লক্ষ অস্ট্রেলিয়ান। তাদের ভিতরে অনেক বাংলাদেশিও আছে। অনেক বাংলাদেশি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট এবং অস্ট্রেলিয়ান পাসপোর্ট একসাথে ক্যারি করে, যে দ্বৈত নাগরিকত্ব বলতে যেটি বোঝায়। তো অনেকেই বাংলাদেশে অবস্থান করছে যারা অস্ট্রেলিয়াতে এখনো ঢুকতে পারছে না।
অস্ট্রেলিয়াতে ঢোকার জন্য এই 1 লক্ষ মানুষ কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিয়ে রেখেছে এবং ধীরে ধীরে তারা অস্ট্রেলিয়াতে ঢোকার সুযোগ পাচ্ছে। অস্ট্রেলিয়াতে প্রতি সপ্তাহে সর্বোচ্চ 4,000 জন অস্ট্রেলিয়াতে ঢুকতে পারছে। স্বাভাবিকভাবে সেখানে ডিপ্লোমেটরা থাকছে, মেডিকেল টিম থাকছে, সেখানে স্পেশাল নিডস যাদের আছে তারা থাকছে, প্লাস অস্ট্রেলিয়ার নাগরিক যারা তারা আসছে। স্বাভাবিকভাবে এই সংখ্যাটি কিন্তু মাত্র 4,000 হওয়াতে এই 4,000 মানুষ অস্ট্রেলিয়াতে ঢুকে কিন্তু 5 স্টার সমমানের কোয়ারেন্টাইনে হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে থাকছে 2 সপ্তাহ এবং সেখান থেকে তাদের কোভিড পজিটিভ নেগেটিভ যে সার্টিফিকেট পাচ্ছে তারপরেই তারা কিন্তু বের হয়ে যার যার শহরে বা কর্মস্থলে বা বাসস্থানে ফিরে যেতে পারছে। স্বাভাবিকভাবে যতদিন এই অস্ট্রেলিয়ার হোটেলগুলো কোয়ারেন্টাইনের হোটেলগুলো খালি না হয় তখন নতুন যারা অস্ট্রেলিয়ার বাইরে আছে তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয় না, তাদেরকে স্লো ডাউন করে রাখা হয়, তাদেরকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয় না। তো অস্ট্রেলিয়ার বাইরে কিন্তু এই মুহূর্তে অনেক অস্ট্রেলিয়ান আছে যারা আসলে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না, সেখানে ভালো নেই, তারা নিজ দেশে আসার জন্য চেষ্টা করছে এবং তাদেরকে হয়তো আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ। অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল রুবেল। আয়ারল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে নতুন করে যোগ হয়েছে অর্থনৈতিক মন্দা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, এতে শঙ্কায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। এদিকে মাস্কবিহীন, সামাজিক দূরত্ব মেনে চলা ও লকডাউন ঘোষণার পক্ষে বিপক্ষে করেছে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল। করোনা নিয়ে প্রথম দিকে মানুষের মাঝে যে ভয় ছিল, দিন গড়ানোর সাথে সাথে সে ভয় থেকে অনেকটাই বেরিয়ে এসেছে পৃথিবীর মানুষ। জীবন ও জীবিকার চাকা সচল রাখতে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরই দ্বিতীয় দফায় সংক্রমণের হার বেড়েই চলছে পৃথিবীতে। এর মাঝে নতুন করে যোগ হয়েছে অর্থনৈতিক মন্দা, যার ঢেউ এসে লেগেছে দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডেও। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা। যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বিজনেসের মধ্যে তারাই বেশিরভাগ এফেক্টেড হয়েছেন এবং আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ ফুড বিজনেসের সাথে ইনভলভ, যারা রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ তারাও এফেক্টেড হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন সরকারি প্রণোদনা পেলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল, পাশাপাশি কাস্টমার সংকটেও ভুগছেন তারা। ব্যবসায়ীরা অপেক্ষা আছেন নতুন এক ভোরের। অপেক্ষায় আছি কবে করোনা যাইব, আবার আমরা আগের মতন ফিরত আসতে পারবো, আগের ব্যবসায় যেতে পারবো বা ভালো মতো চলতে ফিরতে পারবো। এখন এই মুহূর্তে কাস্টমার অনেক কম, ব্যবসা বাণিজ্য অনেক খারাপ। এদিকে গতকাল ডাবলিনে মাস্কবিহীন চলাফেরা, সামাজিক দূরত্ব মেনে চলা ও লকডাউন ঘোষণা দেওয়ার বিপক্ষে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। মাস্কবিহীন এরকম হাজার হাজার মানুষের বিক্ষোভে দ্বিতীয় দফায় সংক্রমণের হার আবারও বেড়ে যেতে পারে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ ফ্রন্টলাইন কর্মী ও চিকিৎসকদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই ভ্যাকসিনটি তৃতীয় দফায় পরীক্ষা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের 31,000 স্বেচ্ছাসেবী কর্মীর মাঝে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। গত জুলাইয়ের 22 তারিখ থেকে চীনা কোম্পানি সিনোফার্ম তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন দ্বিতীয় দফায় সংযুক্ত আরব আমিরাতে স্বেচ্ছাসেবীদের মাঝে প্রয়োগ শুরু করেন। ওই সময়ে প্রথম বাংলাদেশি হিসেবে রাহাত আহমেদ রাফি ভ্যাকসিনটি গ্রহণ করেছিলেন। প্রায় 2 মাসের কাছাকাছি সময়ে এসে জরুরিভাবে ফ্রন্টলাইন কর্মীদের মাঝে ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দিয়েছেন আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। চীনা কোম্পানি সিনোফার্মের আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন সংযুক্ত আরব আমিরাতে যে ভ্যাকসিনটা ট্রায়াল দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনটা কার্যকরী হওয়ার কারণে দেশের সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিনটা ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য এই ভ্যাকসিনটা অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটি অনুমোদনের পর সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান আল ওয়েস বলেছেন, ফ্রন্টলাইন কোভিড চিকিৎসার সঙ্গে যারা জড়িত কেবল তাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। ফ্রন্টলাইন কর্মীদের পরপরই ফাইনাল পরীক্ষা শেষে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে এই ভ্যাকসিন। এদিকে রাহাত আহমেদ রাফি ছাড়াও ভ্যাকসিনের উপর আস্থা রেখে অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। প্রচারণায় জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রাজ্যে রাজ্যে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শুক্রবার ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি পরিদর্শনে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আগুন লাগার কারণ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে।
এবং ভয়ঙ্কর দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া সহ আরও প্রায় 12টি অঙ্গরাজ্য, এবং পুরো অঙ্গরাজ্য জুড়ে এই দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আজকে অর্থাৎ স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়া ভিজিট করেছেন। তিনি আজ সকালে যখন ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে তিনি এসেছিলেন এবং তিনি এখানকার গভর্নর গ্যাভিন নিউসাম এবং জরুরি দপ্তরসমূহের যারা প্রধান রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং এই বৈঠকে তিনি জানতে চেয়েছেন এই দাবানলের সর্বশেষ পরিস্থিতি, এবং তাদের প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা অবহিত করেছেন এই দাবানলের সবশেষ অবস্থা। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন এই দাবানলের জন্য দায়ী হচ্ছে বনাঞ্চল ব্যবস্থাপনা, এবং তিনি অস্বীকার করেছেন যে বৈশ্বিক উষ্ণতা এবং যে জলবায়ুর যে একটি পরিবর্তন সেটির কারণে যে দাবানল হচ্ছে সেটি তিনি স্বীকার করতে চাচ্ছেন না। এদিকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়া সফর করছেন তখন তার কিছু সময় আগে অর্থাৎ আজকে সকালে ডেলাওয়্যার থেকে প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তিনি কিন্তু এক বক্তব্যে বলেছেন যে আজকের এই যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর কারণে এই ভয়াবহ বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র পড়েছে এবং এই দাবানল সৃষ্টি হয়েছে। কারণ গত 2-3 সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়ার দাবানলের অন্যতম কারণ হচ্ছে এখানকার তাপমাত্রা অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে এবং শুষ্কতা ছিল ভয়াবহ আকার, তার উপরে ছিল প্রচণ্ড গতিতে বাতাস, যে কারণে এই দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না এখানকার অগ্নি নির্বাপক কর্মীরা। জো বাইডেন যেটি বলছিলেন তিনি বলছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বিজ্ঞানকে বিশ্বাস করছেন না, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে জলবায়ুর কারণে যে এই দাবানলের সৃষ্টি এবং বৈশ্বিক যে পরিবর্তন হচ্ছে সেটি যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই স্বীকার করছেন না, তার প্রসঙ্গেও টেনে তিনি বলেন জো বাইডেন বলেছেন যে তিনি মার্কিন নাগরিকদের জীবন বিপন্নর মুখে ঠেলে দিচ্ছেন, কারণ তিনি জলবায়ুর যে পরিবর্তনটাকে স্বীকার করছেন না। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে বিজ্ঞানকে মানছেন না, কোনো বিশেষজ্ঞদের বক্তব্যকে তিনি মানছেন না, সেটি তিনি আরেকবার জো বাইডেন স্মরণ করিয়ে দিলেন যে তিনি কিন্তু এটি মানছেন না। জো বাইডেন অবশ্য আরও বলেছেন যে আসন্ন প্রেসিডেন্ট ইলেকশনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও যদি 4 বছরের জন্য ক্ষমতায় বসানো হয় তাহলে মার্কিন নাগরিকদেরকে জীবন আরও 4 বছরের জন্য একটি ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে ক্যালিফোর্নিয়ার যে দাবানল এটি কোনো নতুন ঘটনা নয়, প্রতি বছরই ক্যালিফোর্নিয়ার এরকম দাবানল ঘটনা ঘটে, তবে এবারের দাবানলটি একটি নজিরবিহীন ঘটনা, অর্থাৎ একটি বড় আকারের ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে এই দাবানলটি প্রায় 100টি জায়গায় এখন এই দাবানলটি ছড়িয়ে পড়েছে এবং এই দাবানলটি নিয়ন্ত্রণে কোনোভাবেই দমকল কর্মীরা যারা রয়েছেন তারা নিরসভাবে পরিশ্রম করছেন, তারা কোনোভাবে এটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ইতিমধ্যে এই দাবানলে প্রায় 35 জনের অধিক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন প্রায় 2 ডজনের মতো, এবং ক্যালিফোর্নিয়ার প্রায় 50 লক্ষ একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে। তবে এই দাবানলটির নিয়ন্ত্রণে আর কতটা সময় অপেক্ষা করতে হবে সেটি এখন এখানকার মানুষ বেশ ঝুঁকির মধ্যে রয়েছে এবং তারা বেশ চিন্তিত। বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন, এ পর্যন্ত কোনো বাংলাদেশিদের হতাহত এবং কোনো বাংলাদেশিদের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। রাজু, এই ছিল ক্যালিফোর্নিয়া থেকে আমার কাছে দাবানলের সর্বশেষ তথ্য। রাজু। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। এবার খেলার খবর। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শর্ত মেনে এই মুহূর্তে দেশটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। বিসিবি কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে কথা বলেন সভাপতি নাজমুল হাসান পাপন। এসএলসির দেয়া শর্তগুলো বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে টাইগারদের শ্রীলঙ্কা সফর বাতিল হলে ঘরোয়া ক্রিকেটের দিকে মনোযোগী হবে বলে জানান পাপন। কদিন আগেই হঠাৎ করে সুর পাল্টে ফেলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, তাই তো বাতাসে গুঞ্জন বাতিল হতে পারে টাইগারদের লঙ্কা সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলতে অদ্ভুত কতগুলো শর্ত দিয়েছিল এসএলসি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি বৈঠকে বিসিবি কর্তারা। লঙ্কান বোর্ডের সঙ্গে বিসিবির মতের অমিল কোয়ারেন্টিন নিয়ে, শুধু তাই নয় কত সদস্যের দল যাবে শ্রীলঙ্কায় তা নিয়েও দেখা দেয় মত পার্থক্য। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন বোর্ড সভাপতি। ওদের এখানে ডোমেস্টিক লিগ হচ্ছে, এতগুলো টিম খেলছে, এত প্লেয়ার খেলছে, নেশন ওয়াইড কোনো সমস্যা নাই। আমাদের একটা টিমের জন্য এত বিরাট ঝামেলা,
মানে কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন, এইটা তো আসলে আমরা কখনো, আমি অন্যান্য জায়গায় কথা বলেছি, কেউ এরকম ফেস করেনি। তাতে করে মনে হচ্ছে দের ইজ সামথিং, কিছু একটা আছে যেটা আমরা জানি না। নেট বোলার দিবে যে দেশে, যে কোনো দেশে খেলতে গেলে, ওরাও এটা তো দিচ্ছেই না, আমাদের এখান থেকেও নিতে দিবে না। খেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা দিয়েছে, এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। এদিকে শ্রীলঙ্কা সফর দিয়ে প্রায় 8 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেটা সুতোয় ঝুলে যাওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চায় বিসিবি। আমরা নিজেরা ডোমেস্টিক ক্রিকেট শুরু করে দেবো এখনই। ক্রিকেট আমরা মাঠে ফেরাবো, মানে এখন যেহেতু কোচিং স্টাফরা আছে ওরাও থেকে যাবে। আমরা আমরা ছেলেরা অনেকে খেলার বাইরে এতদিন ধরে, ওদেরকে আবার খেলার মধ্যে নিয়ে আসবো। যে আমরা তো সব ক্লাবগুলোকে যেমন আমি ম্যানেজ করতে পারবো না, যেইটুক আমরা ম্যানেজ করতে পারবো ততজনকে নিয়েই আমরা করবো। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিলে এখনই অবশ্য সিরিজের এপিটাফ দেখছে না বিসিবি। জরুরি বৈঠকে নেওয়ার সিদ্ধান্তে এসএলসিকে চিঠি পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। এবার তারা নমনীয় হলে হয়তো আবারও আলোর মুখ দেখবে টাইগারদের লঙ্কা সফর। আমরা এগিয়ে যাব, ওরা যদি এই যত তাড়াতাড়ি উত্তর দেয় তত তাড়াতাড়ি ভালো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। গেল আগস্টেই নির্ধারণ হয়। লঙ্কান ক্রিকেট বোর্ড 1 সপ্তাহের কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের কথা বলে আসছিল বিসিবিকে, কিন্তু শনিবার এক চিঠিতে সিরিজের আগ মুহূর্তে তাদের বেঁধে দেওয়া শর্তগুলোর সাথে নেই কোনো মিল। বাট এগুলো ক্রিকেটের ক্ষেত্রে হবে না, এটা যেহেতু ইংল্যান্ডও অনেক হোস্ট করেছে আপনার 2-3টা দল, সো ইংল্যান্ডের সাথে যদি তুলনা করেন এটা অনেক কঠিন টিম ক্রিকেটের জন্য, সো এটা আমাদের জন্য ডিফিকাল্ট। এটার জন্য আমরা সত্যি খুবই মানে এটা আমাদের জন্য দুঃখজনক। এদিকে বাংলাদেশ এইচপি দলের ফিরতি সফর ছিল শ্রীলঙ্কায় একই সময় বাংলাদেশ জাতীয় দলের সাথে। সেখানে লঙ্কা এইচপি দলের বিপক্ষে একাধিক ম্যাচ ছিল বাংলাদেশ এইচপি দলের। যুব বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারদের বাজিয়ে দেখার দারুণ একটা সুযোগ ছিল বিসিবির সামনে। শ্রীলঙ্কার এইচপি দলের বিপক্ষে তো খেলা হচ্ছেই না, বরং কদিন আগে লঙ্কান ক্রিকেট বোর্ড চিঠি দিয়ে জানিয়ে দেয় বাংলাদেশ জাতীয় দলের সাথে এইচপি দলের যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তারা আসতেই পারবে না সেই সফরে। এইচপির ব্যাপারটাও ছিল, যেখানে আমাদের একটা বড় সুযোগ ছিল এখানে গিয়ে আমাদের ক্যাম্পটা শুরু করা এবং ন্যাশনাল টিমকে অ্যাসিস্ট করা, হেল্প করা, যেহেতু ওরা অনেক ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা যেটা অ্যারেঞ্জ করে নিয়ে যেতাম সেটাও হচ্ছে না, তো এখন আমাদের নতুন করে ভাবতে হবে। তাই শুধু জাতীয় দলই নয়, বিশ্বকাপ জয়ী যুব দলের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের জয়নুল পার্কে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে শিশু কিশোররা। এই বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী হারুন রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন। ময়মনসিংহ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটের একটা অন্যতম যোগান এই জেলা। এখান থেকে জাতীয় ক্রিকেটে অবদান রেখেছেন এরকম অনেক ক্রিকেটার এই ময়মনসিংহ থেকে তৈরি হয়ে ঢাকায় খেলেছেন, দেশে বিদেশে খেলে দেশের নাম যেমন উজ্জ্বল করেছেন তেমনি ময়মনসিংহের নামও উজ্জ্বল করেছেন। এবং এই যে ক্রিকেটার তৈরি, সেই ক্রিকেটার তৈরির যে কাজটি যারা করে থাকেন তারা আসলে এই বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ব্রহ্মপুত্রের পাড়ে শিল্পাচার্য জয়নুল পার্ক যেটিকে বলা হয়। সেই জয়নুল পার্কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিশু কিশোররা তাদের ক্রিকেট প্রতিভা রপ্ত করার জন্য বা খেলার উপযোগী করার জন্য যে প্র্যাকটিস বা অনুশীলন দরকার সেই প্র্যাকটিসগুলো এখানে চলছে। এইখানে আজকে যারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন এই পার্কে তারা হচ্ছেন মোহামেডান ক্রিকেট একাডেমির যারা শিক্ষার্থী, তারা এখানে প্র্যাকটিস করছেন। তো এই প্র্যাকটিসটি আসলে মূলত হয়ে থাকে এই ব্রহ্মপুত্র নদের পাশেই আরেকটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে, সেটি হচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউস। সেই সার্কিট হাউস মাঠে সবাই এখানে অনুশীলনগুলো করে থাকেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অর্থাৎ টানা বৃষ্টির কারণে এই মাঠটি একেবারেই খেলা বা প্র্যাকটিসের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে এই প্র্যাকটিসটি মোহামেডান ক্রিকেট একাডেমির যে প্রশিক্ষণ সেটি স্থানান্তর করা হয়েছে এবং এই ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল পার্কে সেটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে
একাডেমির যিনি প্রধান কোচ গোলাম কিবরিয়া তার নেতৃত্বে এখানে প্রশিক্ষণ হয়ে থাকে এবং এই অঞ্চলের ময়মনসিংহ শহর এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারা ক্রিকেট খেলায় আগ্রহী এবং যারা নিজেদেরকে ক্রিকেট খেলায় মেলে ধরতে চান তারা এই প্রশিক্ষণ একাডেমিতে আসেন এবং তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। সেই কার্যক্রমটি এখানে চলছে এবং এটি দীর্ঘদিনের একটি প্রক্রিয়া। আপনারা জেনে থাকবেন যে ময়মনসিংহের মোহামেডান স্পোর্টিং ক্লাব হচ্ছে একটি ঐতিহ্যবাহী ক্লাব। এখানে দেশের নামি দামি ক্রিকেটাররা খেলে থাকেন। বর্তমানে যে দলটি রয়েছে সেই দলেও বাংলাদেশ দলের যে অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, সেই সৈকত এই স্থানীয় এই মোহামেডান ক্লাবে খেলে থাকেন এবং ঢাকার ক্রিকেটের আরেক নাম আব্দুল মজিদ, সেও এই ক্রিকেটে বর্তমান এই যে ক্লাবটি আছে মোহামেডান ক্লাব, এই মোহামেডান ক্লাবে হয়ে খেলে থাকেন এবং কিছুদিন আগে এখানে প্রিমিয়ার লিগ হয়েছে, সেই প্রিমিয়ার লিগেও তারা খেলেছেন। এবং এছাড়াও আরও জাতীয় দলের ক্রিকেটার হারুনুর রশিদ লিটন সহ অনেকেই এই মোহামেডান ক্লাবে খেলেছেন এবং এই ক্লাবে যারা খেলেছেন তারাও কিন্তু এই মোসাদ্দেক হোসেন সৈকত বা যাদের কথা বলেছি আমি, তারাও কিন্তু এই মোহামেডান ক্রিকেট একাডেমি বা ময়মনসিংহের অন্যান্য যে ক্রিকেট একাডেমি যারা ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের মাধ্যমেই আসলে এখানে প্রশিক্ষণ নিয়ে থাকেন। তো যারা ক্রিকেটার তৈরিতে কাজ করেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন এই যে মোহামেডান ক্রিকেট একাডেমি, সেই ক্রিকেট একাডেমির যিনি প্রধান কোচ গোলাম কিবরিয়া তারা। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনারা এটা কতদিন যাবত করছেন এবং এখানে আপনাদের শিক্ষার্থী সংখ্যা কেমন বা কীরকম সাড়া পাচ্ছেন? আমরা তো ইদানিং করোনার কারণে আমরা বেশি দিন আসতে পারি নাই, আমরা ইদানিং কিছুদিন ধরে শুরু করছি। আমাদের একাডেমিতে অনেক প্লাবান ছিল, এখন করোনার জন্য আসতে পারে নাই। বাস আমরা অনেকেই সিনিয়র প্লেয়ার আছে, এরা আছে, মোটামুটি আমরা করে যাচ্ছি। যেহেতু মাঠের অবস্থা ভালো না, বড় আবহাওয়ার জন্য আমরা পার্কেই শুরু করছি, এই আর কি। তো আপনার এই ক্লাবে মোহামেডান ক্লাবে তো আমরা জানি যে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই এখানে খেলে থাকেন, কারা খেলছেন বা আপনার এখানে যাদের প্রশিক্ষণ দিচ্ছেন তাদের প্রতিভা কেমন বা তাদের সামনে কি পথ অপেক্ষা করছে? আসলে প্রতিভাবান অনেকে আছে, আমরা আসলে ঠিক মতো প্র্যাকটিস করাতে পারি না, আমাদের তেমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের অনেক প্রবলেম আছে, তাই না? আছে আমাদের এবার ময়মনসিংহে এবার আমাদের মোহামেডানের মোসাদ্দেক হোসেন সৈকত খেলছে, আব্দুল মজিদ খেলছে, আর আমাদের সিনিয়র প্লেয়ার অনেক আছে যারা ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলে, আমাদের প্রতিভান অনেক ছেলেমেলে আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মোহামেডান ক্রিকেট একাডেমির প্রধান কোচ গোলাম কিবরিয়া তারার সঙ্গে। তিনি জানিয়েছেন যে তার এখন যে প্রশিক্ষণার্থী শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের তিনি আশা করছেন যে আগামী দিনে জাতীয় দলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং স্থানীয় এবং জাতীয় পর্যায়ের ক্রিকেটে এই ক্রিকেট একাডেমি থেকে অনেকেই উঠে আসতে পারবেন বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের জয়নুল পার্ক থেকে সর্বশেষ। ময়মনসিংহের জয়নুল পার্কে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে শিশু কিশোররা, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। রংপুরে স্থানীয় যুবকদের বাধার মুখে পড়েছে নারী ফুটবলারদের অনুশীলন। মাঠ রাস্তাঘাটে হেনস্থা ও খেলোয়াড়দের লাঞ্ছিত করার অভিযোগ করেছেন ফুটবলাররা। এমন পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। তবে ঘটনা তদন্তের পর পুলিশ বলছে উত্ত্যক্ত নয়, কথা কাটাকাটির বিষয়টি সমাধান হয়েছে। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। নারী ফুটবলারের গ্রাম রংপুরের নয়াপুকুর। রোববার খেলার মাঠের মেয়েরা যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায়। তাদের অভিযোগ, শনিবার বিকেলে নির্ধারিত সময়ে মেয়েরা রংপুর সদরের পালিচরা MN হাই স্কুল মাঠে খেলতে গেলে বাধা দেয় স্থানীয় যুবকেরা। মাঠের বাইরে ও রাস্তাঘাটেও মেয়েদের নানাভাবে হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগ খেলোয়াড়দের। আমরা মানা করছিলাম যে আমাদের প্র্যাকটিস টাইমে মাঠে প্রবেশ করা নিষেধ, তোরা তবুও গেছে। তারপর আমাদের সাথে রাব ব্যবহার করছে। 10-12 জন ছেলে মাঠের ভিতরে ঢুকে পড়ছে, যে ছিল ওদেরকে নামাইছিল ওই ছেলে বলতেছে যে তোরা কেউ বাইর হবি না, কয় ধারা কেস হবে সেটা আমি দেখব। আমরা প্রতিনিয়ত হ্যারাস হইতেছি ওই ছেলেদের কাছে, ওই 2-4টা ছেলে আছে আমাদের শুধু ডিস্টার্ব করে। প্রায় 10 বছর ধরে এই মাঠে অনুশীলন করছেন নারী ফুটবলাররা। পরিবারের নানা অভাব অভিযোগের মধ্যেও ফুটবল থেকে এক পাও পেছায়নি তারা। এই মাঠ থেকে অদম্য লড়াই করে অনেকেই জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও সফলতা বয়ে আনেন। এমন পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও।
এইভাবে হলে আমাদের বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হলে তার উপরে যাবে কিভাবে, তাহলে তাদের স্বপ্ন পূরণ হবে কেমনে? গালাগালিগুলো শোনার পর আমাদের মন মানসিকতা খারাপ হয়ে গেছে। কোন বিশ্বাসে এখন মেয়েদের ওখানে পাঠিয়ে দেবো? জেলা পুলিশের শীর্ষ কর্তা জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির বিষয়টি অভিভাবকদের নিয়ে সমাধান হয়েছে। রাব্বানি এসেছিল ওই মাঠে ফুটবল প্র্যাকটিস করার জন্য, এইটাকে নিয়ে মেয়েদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। পরবর্তীতে রাব্বানির পরিবার এবং যারা আমাদের নারী ফুটবলাররা তাদের পরিবার তারা এটাকে মীমাংসা করে না এবং রাব্বানি বলে যে এই মাঠে আসে প্র্যাকটিস করতে আসবে না। 2011 সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে রংপুর সদরের পালিচরা নয়াপুকুরে মেয়েরা ফুটবল খেলা শুরু করেন। এই মাঠ থেকে উঠে আসা 12 জন খেলোয়াড় এখন জাতীয় পর্যায়ে বিভিন্ন বয়স ভিত্তিকে খেলছেন। মাঠে বিভিন্ন বয়সের 26 জন মেয়ে নিয়মিত অনুশীলন করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। পদ্মফুলের সৌন্দর্যে নওগাঁর হাসাইগুড়ি বিলের রূপ বেড়ে গেছে অনেকটা, যা দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। এই মুহূর্তে বিলে আছেন সহকর্মী এমআর রকি, যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ রাজু। আপনি জানেন এখন ভাদ্রের শেষ সপ্তাহে এই প্রকৃতির মাঝে একটা বৈচিত্র্য রূপ প্রকাশ পাচ্ছে এবং এই প্রকাশটাই কিন্তু উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। আমরা রয়েছি নওগাঁর সদর উপজেলার হাসাইগাড়ির বিলে। এই বিলে বর্তমানে বিভিন্নভাবে শোভা ছড়িয়েছে পদ্মফুল এবং শাপলার যে সৌন্দর্য। বিলে কিন্তু বিপুল পরিমাণে এই শাপলা এবং পদ্মফুলের ফুল ফুটে এটাকে এখন সৌন্দর্যের যে মাত্রা তা ছড়িয়ে দিচ্ছে। আর একটু জানিয়ে রাখি, এই বিলে বিশেষ করে বিকেলে কিন্তু বিপুল পরিমাণ ভিড় হয়। সকালেও আসে অনেকেই, এসে এই সৌন্দর্য তারা প্রকৃতির যে সৌন্দর্য তা তারা উপভোগ করে থাকেন। আসলে শহর জীবনের যে একঘেয়েমি তা কেটে আর আসলে একটা সৌন্দর্য আলাদা বৈচিত্র্যতা অনুভবের জন্যই মানুষ কিন্তু তারা এখানে এসে থাকেন। তো আমরা একটু জানবো এখানে এই সৌন্দর্যের যে লীলা কিভাবে ছড়ায়, তার জন্য একজন শিক্ষক রয়েছেন আমাদের সাথে, তোফাজ্জল হোসেন সাহেব। আচ্ছা, আপনি একটু বলবেন এই কিভাবে এই ফুলটা কখন আসলে বেশি আমরা দেখতে পাই? আপনি এই সময় এই ফুল ফোটে, এই পদ্ম ফুল বিভিন্ন জায়গায় থেকে শয়ে শয়ে লোক এখানে এই ফুলগুলো উপভোগ করতে আসেন। এই ফুলগুলো হিন্দু সম্প্রদায় তাদের পূজার কাজে ব্যবহার করে থাকেন। এই বিশেষ করে এই এলাকাতে বৈকালের দিকে মানুষ আসে এই এলাকা উপভোগ করার জন্য, এই পদ্ম ফুল দেখার জন্য। এছাড়া এই বিলের চিতলা বিল নামে পরিচিত। এই বিলের লটাগাড়ি বিল রাস্তার দক্ষিণ পাশে আর উত্তর সাইডে। আসলে যেমন বলছিলেন, এই ফুলটা কিন্তু খুব সকালে ফোটে এবং এটা 10টা 11টা পর্যন্ত এর যে সৌন্দর্য তা কিন্তু প্রকাশ ঘটিয়ে থাকে। এরপরে আবার এই ফুলের কিন্তু যে অঙ্কুরোদ্গম তা কিন্তু আস্তে আস্তে নিভে যায়। পরবর্তীতে আবারও কিন্তু পরদিন তো এই এখন পর্যন্ত সৌন্দর্যের যে লীলাভূমি, বিভিন্ন জায়গা থেকে দর্শকরা এসে তা উপভোগ করছেন এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি হয়েছে নওগাঁর সদর উপজেলার এই হাসাইগাড়ির বিলে। তো রাজু, এই ছিল আমার কাছে এই সৌন্দর্যের খবর সবশেষ। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা মত বিশ্লেষকদের। এবং কোটি টাকার ড্রেজিংয়েও সচল রাখা যাচ্ছে না ফেরি। প্রকৃতির ওপর দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিএ, বিকল্প চ্যানেলের সন্ধান। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।